হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো মহাকর্ষ অভিকর্ষের লেকচার নাম্বার 2। আমরা 1 নম্বর লেকচারে যেটা দেখছিলাম, মহাকর্ষ বলের সূত্র দেখছিলাম, মহাকর্ষ অভিকর্ষ দেখছিলাম, তারপরে গ্যালিলিও সূত্রগুলা দেখছিলাম। আমরা এই সূত্রগুলা এর লেকচার 1-এ দেখছিলাম। আজকে আমরা লেকচার 2-তে দেখবো ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণ নিয়ে আমাদের একাডেমিক অ্যাডমিশনে যা যা কোশ্চেন আসছে আমরা চেষ্টা করব সবগুলাই সলভ করার জন্য। তো আসো আমরা শুরু করি। ঠিক আছে, শুরু করা যায়। তো আমি যদি শুরু করি প্রথম লেকচারটা, তো আমরা প্রথম লেকচার শুরু করবো আজকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে। আমরা আজকে লেকচারটা শুরু করব অভিকর্ষজ ত্বরণ দিয়ে। খেয়াল করো, অভিকর্ষজ ত্বরণ কিভাবে আমরা অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করি। ঠিক আছে, তো অভিকর্ষজ ত্বরণ জিনিসটাকে আমি যদি একটু আগে হালকা পাতলা একটু তোমাদের একটু বলি, সংজ্ঞা যদি বলি আমি অভিকর্ষজ ত্বরণটা কি, যদি আমরা এটা নিয়ে পড়বো যে অভিকর্ষজ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। এখন কথাটা বেগ কেন বৃদ্ধি পায়, বেগ কেন বৃদ্ধি পায়। সাপোজ পৃথিবীর পৃষ্ঠে যদি কোনো একটা বস্তু থাকে, সে বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, ওই আকর্ষণ বলের নামই আমরা কি বলি, মহাকর্ষ বল অথবা অভিকর্ষ বল। সে অভিকর্ষজ বলের প্রভাবে বস্তুটা একটা বিবেগ প্রাপ্ত হয়। বিবেগ প্রাপ্ত হওয়ার পরে তার মধ্যে একটা কি বৃদ্ধি কি হয়, ত্বরণ ক্রিয়েট হয়। সেই ত্বরণকে আমরা বলি কি, অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তো আসো এই অভিকর্ষ ত্বরণের আমরা কি দেখবো, মাত্রা। এই অভিকর্ষের একটা মাত্রা আছে, সেটা L/2 একটা একক আছে মিটার পার সেকেন্ড। ইভেন সমুদ্র পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে, এই যে এই জিনিসটা এমসিকিউতে আসতে পারে, 45 ডিগ্রি অক্ষাংশে জি এর একটা আদর্শ মান ধরে নেওয়া হয়। তো জি এর এই আদর্শ মান 9.080665 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর হিসাবের সুবিধার্থে আমরা এই মানটাকে ধরি 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এগুলো কিভাবে আসে সবগুলো দেখবো, কোনো সমস্যা নাই। জি এর মান 9.81 বলতে কি বোঝায়, আলটিমেট জি এর মান 9.8 বলতে বোঝায় মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কত করে বৃদ্ধি পায়, 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার করে বৃদ্ধি পায়। তো আসলে আমরা এই জিনিসগুলো একটু দেখি। তো এই জিনিসগুলো একটু যদি দেখি তাহলে সামনে চলে যাই আমরা। এখন আমরা এখান থেকে একটা জিনিস পড়বো। তো এর আগে আমি একটা কথা বলিনি, সে কথাটা অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলো, স্থান নিরপেক্ষ নয়। এর কথা মানে বোঝাচ্ছে ত্বরণ যে আমার বস্তুটার ভর নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। মানে কি, স্থান ভেদে জি এর মান কি হয়, পরিবর্তন হয়। তো স্থান ভেদে যদি জি এর মান পরিবর্তন হয়, আমরা দেখি আগে তো পৃষ্ঠেরটা বের করতে হবে আমাদের। পৃষ্ঠে জি এর মান বের করবো, পৃষ্ঠে জি এর মান বের করার পরে জি এর তারতম্য কোন কোন কারণে হতে পারে, কি কি কারণে হতে পারে, এই জিনিসগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো আসো প্রথমে কি বলা আছে। তো ধরে নিলাম পৃথিবীর উপরে, তো আমি একটু চিত্র এঁকে তোমাদের একটু বোঝানো ট্রাই করি। আপাতত পৃথিবী আমরা জানি যে পৃথিবী একটু সেপ্টা, পুরোপুরি গোলাকার না। এখন আমরা ইকুয়েশন বের করার সুবিধার্থে পৃথিবীটা আমরা কি গোলাকার চিন্তা করে নিব। ধরো এটা পৃথিবী, এটা পৃথিবী, পৃথিবীর সেন্টার আছে এখানে, পৃথিবীর ব্যাসার্ধ আছে। আচ্ছা আচ্ছা, এটা করার আগে আমি কয়েকটা জিনিস একটু তোমাদেরকে একটু মনে করাই দিই, যে কয়েকটা জিনিস আমাদের এখানে লাগবে। সেই জিনিসগুলা কি কি আমি যদি একটু বলি, সেই জিনিসগুলো একটু লাগবে। তো সেই জিনিসগুলো আমরা একটু ব্যাখ্যা আগে এখানে একটু লিখে দিই। হ্যাঁ, সেই জিনিসগুলা কি কি লাগবে, সেই জিনিসগুলোর মধ্যে এক নাম্বার লাগবে পৃথিবীর ভর। পৃথিবীর ভর, আচ্ছা এই পৃথিবীর ভরটা আমরা যদি অ্যাকচুয়ালি মনে রাখার হিসাবে আমরা এটা মনে রাখবো যে পৃথিবীর ভর me is equal 6 into 10 to the power 24 কেজি। এটা পৃথিবীর অ্যাকচুয়াল ভর, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এবার পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে, এই যে পৃথিবীর একটা ব্যাসার্ধ, সেটা কি আর। সে আর পৃথিবীর একটা ব্যাসার্ধ আছে, সেটাকে আর ই মানে আর্থ, সে 6.4 into 10 to the power 6 মিটার। ঠিক আছে, এরপরে আমরা এখানে একটা সার্বজনীন ধ্রুবক সম্পর্কে জানি। হ্যাঁ, সে মানটা 6.67 into 10 inverse 30 না তো সরি 10 inverse 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। হ্যাঁ, এগুলা নিয়ে আমরা বিস্তারিত পড়ছিলাম। এই যে এই জিনিসগুলো আমাদের একটু জানা থাকতে হবে। এই জিনিসগুলো জানা থাকলে কি হবে, আমাদের একটু মান বের করতে বা অঙ্ক করতে একটু সুবিধা হবে। কেমন? আচ্ছা,
তো এই জিনিসগুলো একটা আমাদের জানা লাগবে। এখন আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয় শিখবো। তো সাপোজ ধরো পৃথিবীর, হ্যাঁ পৃথিবীর হচ্ছে গিয়ে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, হ্যাঁ। তো পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা বস্তু আছে, এই যে পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা বস্তু আছে এই জায়গায়। এখন এই পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু আছে, অ্যাম্বরের বস্তু। তো অ্যাম্বরের বস্তুকে পৃথিবী তার নিজের দিকে একটা বলে আকর্ষণ করবে, ঠিক আছে। তো এই যে বস্তুটা আছে তার একটা ভর আছে, সে ভরটাকে আমি কি ধরলাম, স্মল এম। এই যে পৃথিবী আছে, পৃথিবীর নিজের একটা ভর আছে, সেটা হচ্ছে কি, ক্যাপিটাল এম। হ্যাঁ, তো এই বস্তুটা এই সরি পৃথিবীটা এই অ্যাম্বরের বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করবে। এখন কোন বলে আকর্ষণ করবে, সেটা হচ্ছে মহাকর্ষ বলে আকর্ষণ করবে। আর সেই বলটা আমরা বের করে, গত ক্লাসে আমরা এটা অলরেডি বের করে ফেলছি। সে মহাকর্ষ বলটা হচ্ছে F ইজ ইকুয়াল টু জি ইন্টু এম এম ডিভাইডেড কত স্কয়ার আর স্কয়ার, এটা আমরা জানি অলরেডি। তো আমি এই জিনিসটাকে 1 নাম্বার ইকুয়েশন ধরতে পারি, ধরলাম এইটাকে 1 নাম্বার ইকুয়েশন, হ্যাঁ এটাকে 1 নাম্বার ইকুয়েশন ধরলাম। এখন এই বস্তুটাকে যে বলে আকর্ষণ করবে, আমরা সেটাও বলতে পারি। এখানে আরেকটা কথা বলতে পারি যে এই বস্তুটাকে পৃথিবী যে বলে আকর্ষণ করবে ওটি হচ্ছে ওই বস্তুটার ওজন। তাহলে পৃথিবী যে বলে ওইটাকে আকর্ষণ করবে ওই বস্তুটার ওজন হচ্ছে ডাব্লিউ। তাহলে আমি সেখানে বলতে পারি বস্তুটার ওজন হবে ডাব্লিউ ইজ ইকুয়াল কি mg। তাহলে এই বস্তুটাকে যে পৃথিবী যে বলে নিজের দিকে টানবে ওটা হচ্ছে বস্তুটার কি ওজন। আচ্ছা, তাহলে আমি এখান থেকে 1 আর 2 যদি একত্রে লিখি, একত্রে যদি সমাধান করে লিখি, 1 ও 2 হতে 1 ও 2 হতে কি লিখতে পারবো, 1 ও 2 নং ইকুয়েশন থেকে আমি লিখতে পারবো যে W ইজ ইকুয়াল হচ্ছে F। তাহলে W এর পরিবর্তে আমি পাইলাম mg, আর F এর পরিবর্তে আমি লিখতে পারবো g m m ডিভাইডেড বাই কত স্কয়ার আর স্কয়ার, am কাটা। তাহলে g ইজ ইকুয়াল, আমি যে সূত্রটা পাইলাম g m বাই কত স্কয়ার আর স্কয়ার। এই যে এটা হচ্ছে আমাদের মহাকর্ষ মানে অভিকর্ষ ত্বরণ বের করার যে সূত্রটা, সেই মেন সূত্রটা হচ্ছে এটা, যে g ইকুয়াল টু gm বাই কত স্কয়ার আর স্কয়ার। এখন যদি আমি পৃথিবীর একটা নিরেট গোলক চিন্তা করি, মানে সুষম নিরেট, যদিও সব জায়গায় তার ঘনত্ব সমান না, আমি যদি এটাকে সুষম নিরেট চিন্তা করি, তাহলে এখানে একটা এম এর পরিবর্তে আমি একটা জিনিস লিখতে পারবো। সেই জিনিসটা কি, যে এম ইজ ইকুয়াল আমরা জানি হচ্ছে রবি। আর যদি আমি সুষম একটা নিরেট গোলক চিন্তা করি, তাহলে তার এই যে বি আছে, আয়তনের সূত্র হবে 4/3 পাই কত আর কিউব, হ্যাঁ আর কিউব। তাহলে এই যে এমটা আছে, এমটা যদি আমি এই জায়গায় ইনপুট দিয়ে দিই, ইনপুট দিলে আমি এই জায়গায় একটা সূত্র পাবো। সূত্রটা হবে জি ইন্টু রো ইন্টু 4/3 পাই কত আর কিউব ডিভাইডেড বাই কত এখানে আছে আর স্কয়ার। তাহলে আর কিউব, এখান থেকে আর স্কয়ার থেকে আর কিউব কাটা চলে গেলে এখানে আর থাকবে মাত্র একটা আর, সে আর। তাহলে আমি এটাকে সুন্দর করে যদি সাজিয়ে লিখি, 4/3 জি পাই, তারপরে কি হতে পারে আর। এই যে এই সূত্রটা কিন্তু আমাদের জি বের করার সূত্র হতে পারে। এখন কত হচ্ছে কোনটা কখন ইউজ করব, যদি আমাদের কাছে ডেনসিটি জানা থাকে মানে ঘনত্ব জানা থাকে তখন ইউজ করব এটা। আচ্ছা আমি লিখে দিচ্ছি, এটা ইউজ করব যদি আমার কাছে এম ও কি দেওয়া থাকে আর জানা থাকে। আর এটা আমি ইউজ করব যদি আমার কাছে রো ও কি জানা থাকে আর জানা থাকে, জানা থাকে। এখন আমরা জি এর নির্ণয়ের দুইটা সূত্র পড়ে ফেলছি, যে একটা হচ্ছে জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, আর একটা সূত্র হচ্ছে 4/3 জি রো পাই আর, এই সূত্রটা। এখন এটা কখন ইউজ করব, যখন আমার কাছে রো আর কত কি জানা থাকবে আর জানা থাকবে। এটা কখন ইউজ করব, তখন আমার কাছে এম আর কি জানা থাকবে আর জানা থাকবে। এখান থেকে এমসিকিউ করার জন্য আমরা আরেকটু একটু ছোট্ট দুইটা ইকুয়েশন লিখে দিতে পারি। আসেন সেই দুইটা ইকুয়েশন লিখে দিই, যে g is equal gm বাই কত আর স্কয়ার, gm বাই কত স্কয়ার আর স্কয়ার। যদি আমার কাছে m টা কনস্ট্যান্ট থাকে, একটু শুনেন আমার কথাটা, যদি আমার কাছে m টা কি থাকে কনস্ট্যান্ট হয়, m টা যদি কনস্ট্যান্ট হয় তাহলে g এর সাথে r এর সম্পর্ক হবে বর্গের ব্যস্তানুপাতিক। সেই সূত্রটা হবে g1/g2 সমান সমান
r2 স্কয়ার ডিভাইডেড বাই r1 স্কয়ার, r2 স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার। এই সূত্রগুলো দিয়ে এমসিকিউ হয়। ইভেন ঢাকা ভার্সিটি প্রতি বছরই একটা কোশ্চেন থাকে এখান থেকে। হ্যাঁ, প্রতি বছরে খুব খুব সুন্দর একটা কোশ্চেন দেয় এই যে ব্যস্তানুপাতিক সমানুপাতিক সম্পর্ক থেকে। তো একটু ভালো করে দেখবে, এগুলো এমসিকিউ তে কাজে দিবে। আবার আমরা একটু আগে আরেকটা সূত্র পড়ছি, g is equal 4/3 0 পাই আর। এখন যদি আমার এখানে এই যে রোটা আছে, রোটা যদি কি হয়, কনস্ট্যান্ট হয়, রোটা যদি কি হয়, কনস্ট্যান্ট হয়, সেক্ষেত্রে জি এর সাথে আমার আর এর সম্পর্ক কেমন হবে, সমানুপাতিক। ঠিক আছে, জি এর সাথে আর সম্পর্কটা কেমন হবে, সমানুপাতিক। তাহলে সমানুপাতিক হলে সেখানে আমি লিখতে পারবো g1/g2 সমান সমান r1/r2। আশা করি দুইটা ইকুয়েশনে কোনো সমস্যা হবে না। এই দুইটা ইকুয়েশনই তোমরা বুঝছো বা ভালো করে পারবা, এটাতে কোনো সমস্যা নাই, আশা করি পারবা। দুইটা ইকুয়েশন কিভাবে আসছে বলে দিলাম, ঠিক আছে। আর এর আগে তো আমরা সূত্র পড়লাম, এই একটা সূত্র একটা সূত্র। তো সেখান থেকে আমরা এখন ম্যাথে যাব, ম্যাথ সলভিং এ যাব, কোথায় কোথায় কি টাইপের কোশ্চেন হতে পারে আমরা আসব। প্রথম কোশ্চেনটা একটু পড়ি। প্রথম কোশ্চেনটা কি বলছে, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ, এত গুণ। তাহলে এটা হচ্ছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ সাপেক্ষে বের করতে বলেছে। এবং ভর হচ্ছে কত গুণ, ভর হচ্ছে 0.11 গুণ। আচ্ছা, আগে কি কি বলছে আমি একটু লিখি। মঙ্গল গ্রহের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর ই সমান আর হয়, হ্যাঁ, তাহলে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ মানে আর এম, সে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ হবে 0.532 আর, তাই তো? কারণ পৃথিবীর ভরের ব্যাসার্ধের এত গুণ, এবং পৃথিবীর ভর এমই সমান সমান যদি এম হয়, তাহলে মঙ্গল গ্রহের ভর স্মল এম ইজ ইকুয়াল টু, এখানে লিখতে পারবো 0.11 হচ্ছে গিয়ে কত, এম। এই জিনিসগুলো আশা করি আমরা বুঝছি, এগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। কেমন, এগুলো আমার প্রশ্নে দেওয়া আছে, ক্লিয়ার? আচ্ছা, ভূপৃষ্ঠের অভিকর ত্বরণের মান যদি 9.8 হয়, মানে মূলত হচ্ছে পৃথিবীতে যদি জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে মঙ্গল গ্রহে জি এর মান কত, তাই তো? মঙ্গলের পৃষ্ঠে জি এর মান মানে জিএম ইজ ইকুয়াল হচ্ছে হোয়াট, তাই তো? এটাই তো চাইছে আমার। ঠিক আছে, আমি এখন করি। তাহলে পৃথিবীর পৃষ্ঠে যে জি এর মান বের করার সূত্র, আমি সেটা বের করি। যদি পৃথিবীর পৃষ্ঠে জি এর মান সূত্র বের করি, সেটা হচ্ছে জি ইকুয়াল টু জিএমই ডিভাইডেড বাই আর ই স্কয়ার। এটাকে ধরলাম আমি কয় নাম্বার ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এটা পৃথিবীর পৃষ্ঠে জি এর মান বের করার ইকুয়েশন। এরপরে মঙ্গল গ্রহের পৃষ্ঠে জি এর মান জিএম ইজ ইকুয়াল জি, এটাকে ধরলাম এম এম ডিভাইডেড বাই আর এম স্কয়ার। এটাকে ধরলাম হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন আমার কোন গ্রহের জি এর মান বের করা দরকার, মঙ্গল গ্রহের জি এর মান। তো 2 কে 1 দ্বারা ভাগ করো, 2 ভাগ হচ্ছে 1, 2 ভাগ 1, 2 ভাগ যদি 1 হয়, সেক্ষেত্রে আমি লিখতে পারবো জি এম বাই জিই ইজ ইকুয়াল, জি এম বাই জি, ওটা তো উপরে হবে, তাহলে এখানে লিখতে পারবো জি এম এম বাই আর এম স্কয়ার ইনটু, এটা চেঞ্জ হয়ে গেলে এটাও চলে যাবে, আর স্কয়ার চলে যাবে উপরে, জি এম এটা থাকবে নিচে। এখান থেকে এটা এটা কাটাকাটি, কাটাকাটি যদি চলে যায়, এ জায়গায় আর কি থাকবে, এ জায়গায় থাকে হচ্ছে আর ই বাই আর এম হোল স্কয়ার। এটাকে আমি একসাথে লিখতে পারি। আর এই জায়গায় কি লিখতে পারবো, এম এম বাই হচ্ছে গিয়ে এখানে কি লেখা যাবে, এম ই। তো আসেন আর ই এর পরিবর্তে কি বসানো যায়, আর ই, আর ই মানে হচ্ছে আর, আর আর এম এর মান কত, আর এম এর মান বলছে 0.532 আর হোল স্কয়ার ইনটু, উপরে হচ্ছে এম এম, এম এম মানে কত, এম এম মানে হচ্ছে 0.11 এম, আর পৃথিবীর ভরটাকে আমি কত ধরেছি, এম। তাহলে এখান থেকে কাটাকাটি চলে যাবে, এম এম কাটাকাটি আর আর কাটাকাটি, কাটাকাটি চলে যাওয়ার পর এই জায়গায় আর যে মানটা থাকবে, সে মানটা হচ্ছে 1/0.532
হোল স্কয়ার ইন্টু 0.11। এই যে এইটুকু ক্যালকুলেশন করলে যে মানটুকু পাবো আমি, যে মানটুকু পাবো সেটা হচ্ছে আমার কোন গ্রহের জি এর মান, মঙ্গল গ্রহের জি এর মান। আমার হাতের কাছে ক্যালকুলেটরটা নাই, তাহলে আমি এটা চেক করতে পারতাম। তাহলে এটা হইব মিটার পার সেকেন্ড স্কয়ার। কোন গ্রহের জি এর মান? এটা মঙ্গল গ্রহের জি এর মান। আশা করি সবাই বুঝছো। না বুঝলে সমস্যা আমি দেখাই দিব, টেনশন করার কিছু নাই এটা। হ্যাঁ, তারপরে দেখবেন এটা। পরের প্রশ্নটা, এখন এটা ঘনত্ব দিয়ে দিছে, ঠিক আছে। বলতে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এত, আর হচ্ছে কত, পৃথিবীর ব্যাসার্ধ কত দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে এটা যে 6.4 ইন্টু 10⁶ মিটার, এবং বলছে তার ঘনত্ব, ঘনত্ব দেওয়া আছে কত, তার ঘনত্ব দেওয়া আছে হচ্ছে 5.5 গ্রাম, গ্রাম পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, গ্রাম পার সেন্টিমিটার কিউব। কোলক মনে করে এর অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে যে আমার এখানে মহাকর্ষ ধ্রুবকের মান কত দেওয়া আছে, এই যে মানটুকু আমার দেওয়া আছে। তাহলে আমার কি কি দেওয়া আছে, আমার দেওয়া আছে হচ্ছে ব্যাসার্ধ আর, সেটা কত দেওয়া আছে 6.4 ইন্টু 10⁶ মিটার। আমার দেওয়া আছে ঘনত্ব রো, রো দেওয়া আছে, এটা গ্রামে দেওয়া আছে। আমি যদি সেন্টিমিটার কেজি পার কিউবিক মিটারে যাই, এটা হবে 10⁻³ কেজি পার কিউবিক মিটার। ঠিক আছে, আশা করি এককের কনভার্সন গুলো তোমরা জানো, কোনো সমস্যা নাই। জি মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻³ কত 11। আমার লাগবে কার মান, জি এর মান। এখন ঘনত্ব দেওয়া থাকলে জি বের করার একটা সূত্র আছে, আমি শিখেছিলাম একটু আগে। সেই সূত্র হচ্ছে 4/3 পাই জি রো আর। তাহলে আমি যদি এখানে মানগুলো ইনপুট দিই, 4/3 পাই এর মান হচ্ছে 3.1416, জি এর মান আমি জানি, জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 ইন্টু রো, রো হচ্ছে কত 5.5 ইন্টু 10⁻³ ইন্টু আর এর মান কত, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, সেটা কত দেওয়া আছে 6.4 ইন্টু 10⁶। এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা হচ্ছে আমাদের আনসারটা, অ্যাকচুয়াল আনসার হচ্ছে এটা। হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, শুধু জাস্ট ক্যালকুলেশনটা, মানে ক্যালকুলেটরের মানগুলো ইনপুট দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমার আনসারটা। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমার আনসারটা। তাহলে এটাতে আশা করি কোনো সমস্যা হবে না, কারো কোনো সমস্যা হবে না, পারবেন এটা সবাই। আচ্ছা, এরপরে আমরা আরেকটা কোশ্চেনে যাবো, খুব সুন্দর কোশ্চেন, আরেকটা খুব সুন্দর প্রশ্ন, যে পৃথিবীর পৃষ্ঠে একজন লোকের ওজন হচ্ছে কত, পৃথিবীর পৃষ্ঠে একজন ওজন, ওজন বলছে তো ওজন তো অবশ্যই জি এর উপর ডিপেন্ড করে, ওজন ডাব্লিউ সমান এমজি। হ্যাঁ, 648 নিউটন। যদি তিনি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে, তাহলে তিনি কোথায় গেছে, চাঁদে গেছে। তো বলছে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ যথাক্রমে এত 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 গুণ। বলছে কি পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ চাঁদের ভরের এত এবং এত গুণ। তাহলে আসেন আগে আমি এগুলোর একটু সাইজ করি। কেমনে সাইজ করব, ধরেন চাঁদের ভর মানে মুন, মুন চাঁদ না মুন, তাহলে চাঁদের ভর, চাঁদের ভর সেটা ধরলাম এম এম, মানে মুন চাঁদের ভর হচ্ছে এম। তাহলে পৃথিবীর ভর এম ই সমান সমান হবে 81 এম। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? শুনেন কি বলছে, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। তো চাঁদের ভরটা আমি ধরছি কত এম, তাহলে 81টা চাঁদ একত্রিত করলে পৃথিবীর ভরের সমান হয়, তাহলে এখানে লেখা যাবে 81 এম, লেখা যায়। আচ্ছা, এরপরে বলছে ব্যাসার্ধ, চাঁদের ব্যাসার্ধ আর মুন কত বলতো আর, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর ই সমান সমান হচ্ছে 4r। আশা করি এগুলো আপনারা বুঝবার পারছেন, কোনো সমস্যা নেই। এই যে এককগুলা বা এখানে যে মানগুলো দেওয়া আছে, মানগুলার রিলেশনটা আপনারা বুঝতে পারছেন। এখন চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে, তাহলে আমার ওজনটা চাইছে, তাহলে পৃথিবীতে ওজনটা কত দেওয়া আছে, পৃথিবীর ওজন আমার আর এম লাগবে, সরি ডাব্লিউ এম লাগবে, ডাব্লিউ ই দেওয়া আছে 648 নিউটন, এটা আমার দেওয়া আছে। ঠিক আছে, এটা আমার দেওয়া আছে। এটা আমার যদি দেওয়া থাকে, এটা আমার দেওয়া থাকে, তাহলে আসেন আমি এখন কাজ করি। কি বল লেখা যাইব, জি এর সাথে ইয়ার সম্পর্ক তো আপনার হচ্ছে ওজন লাগবে, তাই তো। তাই একটা কাজ করি, আমি আগে একবারে ভেঙে ভেঙে করাই অঙ্কটা, একবারে ভেঙে ভেঙে করাই, কোনো সমস্যা নাই। ধরলাম পৃথিবীর পৃষ্ঠে জি এর মান জিই সমান সমান জি ইন্টু এম ই ডিভাইডেড বাই আর ই স্কয়ার, এটাকে ধরলাম 1 নাম্বার ইকুয়েশন। এবং
চাঁদের পৃষ্ঠে জি, সে জি এম ইজ ইকুয়াল, সেটাও লিখতে পারবো জি ইন্টু এম এম ডিভাইডেড বাই আর এম স্কোয়ার। এটাকে ধরলাম 2 নম্বর ইকুয়েশন। ডান ডান। এখন আমার চাঁদের পৃষ্ঠে ওজন লাগবে, তাই তো? তো 2 নংকে আমি এখানে 1 নং দ্বারা ভাগ করে দিই, সমস্যা নাই। 2 নং ভাগ 1 নং গেল। তাহলে 2 নং ভাগ যদি 1 নং করি, সেখানে লেখা যাবে জিএম বাই জিই ইজ ইকুয়াল, আমার কি কি কাটাকাটি চলে যাবে, আমার হচ্ছে জি জি কাটাকাটি চলে যাবে। তাহলে জি জি যদি কাটাকাটি চলে যায়, এখানে লেখা যাবে আপনার আর ই বাই আর এম হোল স্কোয়ার ইন্টু এখানে লেখা যাবে এম এম বাই এম ই, এম এম বাই এম ই, এই জিনিসটা এখানে লেখা যায়। ঠিক আছে, এখন আমার দরকার, আচ্ছা আমি আগে ওজনটা, এখানে আমার কি দরকার, আমার দরকার হচ্ছে গিয়ে ওজন। তো ওজন মিলাইতে গিয়ে আমি কি করছি, ওজন আনতে গিয়ে আমি এইখানে হরলবকে এম দ্বারা গুণ করেছি। কেন এম দ্বারা গুণ করলাম, এখানে হরলবকে কেন এম দ্বারা গুণ করলাম, কারণ হরলবকে এম দ্বারা গুণ করলে এই জায়গায় আমার ওজনটা চলে আসে। কেমন ওজনটা চলে আসে দেখেন, ডাব্লিউ সমান এমজি, ডাব্লিউ সমান এমজি। তাহলে উপরে যে ওজনটা পাবো সেটা হচ্ছে মুনের ওজন, মানে চাঁদ, চাঁদের ওজন। আর নিচে হচ্ছে পৃথিবীর ওজন, ডাব্লিউ ই সমান সমান এখানে আর ই এর জায়গায় আর ই, আর ই এর জায়গায় কত বসানো যায় দেখেন তো, আর ই এর জায়গায় বসানো যায় 4r, আর ওইটা হইলো আর হোল স্কয়ার ইনটু এখানে হচ্ছে এম এম, এম এমটা কত, এম এমটা হচ্ছে এম, আর ওইটা হচ্ছে কত 81 এম। আচ্ছা 81 এম। তাহলে এখানে কি হয়, কাটাকাটি যায়, দেখেন একটু এ এম কাটা, এ আর কাটা। ঠিক আছে, ওকে। কাটাকাটি যদি চলে যায়, আর কি থাকে এই জায়গায়, আচ্ছা আর যেটা থাকে হচ্ছে এখানে আমার ডাব্লিউ বাই এম ডিভাইডেড বাই ডাব্লিউ ই, আর এখানে থাকে 4 ছাড়া 16 ইন্টু এখানে হবে 1/T1। তাহলে একসাথে লিখে ফেলি, এটা এটা একসাথে লিখে হচ্ছে 16 বাই কত 1, 81। তাহলে আমার দরকার ডাব্লিউ এর মান, তাহলে ডাব্লিউ এম চাঁদের ওজন 16/81, হ্যাঁ, ইন্টু হচ্ছে ডাব্লিউ ই। তাহলে আলটিমেট আমি এই জায়গায় লিখতে পারবো ডাব্লিউ এম ইজ ইকুয়াল 16/81 ইন্টু ডাব্লিউ পৃথিবীর ভর, পৃথিবীর সরি বোর না, ওজন, পৃথিবীর ওজন কত দেওয়া আছে, পৃথিবীতে ওজন 648 নিউটন। এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমার আনসারটা। আশা করি বুঝছেন, আমি একবারে ভেঙে ভেঙে করানোর ট্রাই করছি। এখান থেকে আমি ডাব্লিউ পেয়ে গেলাম, ওই যে উপভোগকে এম দ্বারা গুণ করে নিয়েছি, তাহলে এখানে আমরা ওজনটা পেয়ে গেছি। ওজন সেখান থেকে আর আরডি গুণ করলাম, ক্যালকুলেশন করলাম, আমার সিম্পল ক্যালকুলেশন এগুলা। পরে এখানে ডাব্লিউ ই মানে কি, পৃথিবীতে ওজন, পৃথিবীতে ওজনটা এত, সেটা দেওয়া আছে। আমার এখানে ক্যালকুলেশন করে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে আমার ডাব্লিউ এম এর ওজন, মানে মুনে আমার ওজনটা কত, সেটা পারা যাবে তো, আশা করি পারা যাবে। তো এই জিনিসটা আপনারা একটু ভালো করে বোঝার ট্রাই করেন, যে এই জিনিসটা অনেকে এই জিনিসটা বুঝে না, এই জিনিসটা একটু ভালো করে বুঝেন, এই জিনিসটা ভালো করে বুঝলে আপনারা অঙ্ক করতে সহজ গেল। আরেকটা খুব সুন্দর একটা প্রশ্ন, যে একটি ভলকে পৃথিবীতে একটি, খুব সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর। এটা হচ্ছে তপাজ্জল স্যারের বইয়ের ম্যাথ, তপাজ্জল না স্যার, এটা প্রমাণিক স্যারের বইয়ের ম্যাথ, প্রমাণিক প্রমাণিক স্যারের বইয়ের ম্যাথ। হ্যাঁ, আগের যে ম্যাথ গুলো করাইছিলাম এগুলো প্রমাণিক স্যারের বইয়ের ম্যাথ, খুব সুন্দর ম্যাথ, একটু ভালো করে দেখবেন। বলছে কি, একটি বলকে পৃথিবীর উপরের দিকে ছুঁড়ে মারলে কত মিটার উঠে, 10 মিটার উঠে। ঠিক আছে, আচ্ছা বলটিকে চাঁদে ছুঁড়ে মারলে এর কত উচ্চতা উঠবে, বলছে চাঁদে ছুঁড়ে মারলে কত উচ্চতা উঠবে, তাই তো? তো পৃথিবীর ভর ব্যাসার্ধ চারের ভর ব্যাসার্ধের 81 এবং এত গুণ। আগে যা যা দেওয়া আছে আগে আমি একটু পাশ দিয়ে লিখি। ঠিক আছে, তো হচ্ছে এখানে বলছে কি, পৃথিবীতে কোন একটা বস্তুকে মারলে সেটা কতটুকু উঠে, 10 মিটার। চাঁদে উঠলে কত হবে, তাই তো? তো জির উপর ডিপেন্ড করবে নর্মালি। হ্যাঁ, চাঁদে ছুঁড়ে মারলে কত হবে। তো আসেন, আমার কি দেওয়া আছে, পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ চাঁদ এবং ব্যাসার্ধের 81 এবং এত গুণ। তাহলে কার, চাঁদের ভরের। তাহলে এখানে বলা আছে চাঁদের ভর, চাঁদের ভর এম এম, চাঁদের ভর এম এম ধরলাম হচ্ছে এম। তাহলে পৃথিবীর ভর এম ই ইজ ইকুয়াল হবে 81 এম। ডান। আচ্ছা, ব্যাসার্ধ, চাঁদের ব্যাসার্ধ আর এম ইজ ইকুয়াল হচ্ছে আর, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হবে আর ই ইজ ইকুয়াল হচ্ছে 4r।
হ্যাঁ, তো পৃথিবীতে কোনো একটা বস্তু যদি লাফ দিয়ে কত মিটার উঠে, পৃথিবীতে লাফ দিয়ে উঠে, ধরেন এটা আমি ধরলাম HE, সে লাফ দিয়ে উঠে কত মিটার, 10 মিটার। সে চাঁদে কতটুকু উঠবে এটা আমার বের করতে হবে। এই যে চাঁদে কতটুকু উঠবে এটা আমার কি করতে হবে, বের করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, খেয়াল করেন, তাহলে পৃথিবীতে লাফ দিয়ে যদি এতটুকু উঠে, চাঁদে লাফ দিয়ে কতটুকু উঠবে এটাই তো বের করতে হবে, কোনো সমস্যা নাই। আর তাহলে আমি আগে এখানে ইকুয়েশনটা দাঁড় করাই, এখানে যেটা দাঁড় করাইতে হবে আগে ইকুয়েশনটা দাঁড় করাইতে হবে। আমি একটু আগে একটা জিনিস শিখে আসছি, যেহেতু এখান থেকে আমি একটু একটা লাইন শর্ট করব, সেটা একটু আগে আমরা এই ম্যাথটাই প্রায় অনেকটা এরকম করে আসছিলাম যে আপনার হচ্ছে জি এর সাথে সম্পর্ক। তাহলে জি, এখানে জিএম বাই জি সমান লেখা যাবে 16/81, সেটা আমি লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আমি এই জিনিসটা নিই যে জিএম বাই জিই, জিএম বাই জিই সমান সমান লিখতে পারবো 16/81। হুম, 16/81 আমি লিখতে পারি, ওই যে এখান থেকে আসে আমার 16/81। তাহলে জিএম ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো 16/81 জিই। হ্যাঁ, এটা আমার, এটা আমি জানি যে 16/81 জি, এটা আমি জানি, কোনো সমস্যা নাই। এখন আমার যেটা চাইছে, আমার চাইছে হচ্ছে উচ্চতাটা। তো আমরা একটা সূত্র জানি অলরেডি, সেই সূত্রটা হচ্ছে এটা পৃথিবীর ক্ষেত্রে। আচ্ছা, পৃথিবীর জন্য আমি লিখে দিই এটা, পৃথিবীর জন্য, পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে যে সূত্র লিখতে পারি সেটা হচ্ছে বি স্কয়ার ইজ ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2g কত, HE। তাহলে সর্বোচ্চ উচ্চতা যেটি উঠবে, উঠতে উচ্চতাটা এখানে হবে 0, ইউ স্কয়ার মাইনাস 2g HE। ঠিক আছে, 2g কত, HE। তাহলে পৃথিবীতে, তাহলে যদি HE হয় তাহলে এখানে আমি লিখতে পারবো ইউ স্কয়ার সমান সমান 2g কত, HE। এখন পৃথিবীতে লাফ দিয়ে কতটুকু উঠতে পারে, 10 মিটার। তাহলে এখানে লিখতে পারবো ইউ স্কয়ার সমান সমান 2, 10 × 20, এটা হচ্ছে কত বলেন তো, জিই। এটা পৃথিবীতে উঠতে পারে, তাই তো। ইউ স্কয়ার, ইউ স্কয়ার সমান সমান 20 জিই। আবার চাঁদে যদি সে লাফ দিয়ে উঠতে চায়, চাঁদে, এখন হচ্ছে চাঁদের ক্ষেত্রে, চাঁদের ক্ষেত্রে, চাঁদের ক্ষেত্রে কি লিখতে পারি, চাঁদের ক্ষেত্রে, চাঁদের ক্ষেত্রে আমি আবার সেম বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gm HM লেখা যায়, তাই তো। তাহলে এখানে এটা সূত্র, তাহলে ইউ স্কয়ার সমান আমি এই জায়গায় কি লিখতে পারবো, 2gm HM। ঠিক আছে, তো ইউ স্কয়ারের জায়গায় কত লেখা যায়, এই জায়গায় 20GE। হ্যাঁ, 2 ইন্টু জিএম এর জায়গায় কত লেখা যাবে, জিএম এর জায়গায় লেখা যাবে 16/81 জিই ইন্টু কত, HM। তাহলে কি করা যায় একটু দেখেন, উভয় পক্ষ থেকে কাটাকাটি চলে যায় কিছু কিছু, জিই জি কাটা। ঠিক আছে, আলটিমেটলি আমি এখানে HM এর মানটা পেয়ে যাব যে চাঁদে কতটুকু আমার লাফ দিয়ে উঠতে পারবে। তাহলে এই জায়গায় আমি লিখতে পারবো কি, আড়াআড়ি যদি গুণ করি, আড়াআড়ি গুণ করলে এখানে লেখা যাবে 81, আর এখানে 16 × 32, নিচে হবে 32, আর উপরে হবে 20 ইন্টু 81। এই যে এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা থাকবো সেটা হচ্ছে আমার উচ্চতাটা। একটা অঙ্ক অনেকভাবে করা যায়, এটা চাইলে গতিবিদ্যার কনসেপ্ট দিয়েও করা যাইতো। ওই যে উচ্চতা না, সর্বোচ্চ উচ্চতা উঠতে যে ইয়াটা, ওটা দিয়েও করা যেত গতিবিদ্যার। তা আমরা নর্মাল যে সূত্রগুলো আছে, আমরা গতির, নিউটনের ওই গতি সূত্রগুলো দিয়ে করে ফেলছি। তাহলে আমরা এটা আশা করি বুঝছি পারবো আমরা। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, যদি হয় তারপর আমাকে বললেন, আমি একটু বুঝে দেওয়ার ট্রাই করবো যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আরো একটা সুন্দর প্রশ্ন ঢাকা ভার্সিটিতে আসছিল, ঢাকা ইউনিভার্সিটিতে 23-24 সেশনে। এখন 23-24 সেশনে যে কোশ্চেনটা আসছিল, সেই কোশ্চেনটা কি বলছে আগে শুনেন। বলতে চাঁদের অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 তাহলে আমি যদি কথাটা এভাবে চিন্তা করি যে চাঁদের অভিকর্ষ যে ত্বরণ আছে সেটা পৃথিবীর 6/1 এক অংশ, তাহলে আমি এখানে বলতে পারবো চাঁদের অভিকর্ষ ত্বরণ জিএম সমান সমান ধরে নিলাম হচ্ছে কত, জি। তাহলে চাঁদের যে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ হবে সেটা হচ্ছে চাঁদের অভিকর্ষ ত্বরণের কত হবে 1/6g। ঠিক আছে, বা আমি জিএম সমান যদি জিএম ধরি, এটা এম ধরবো, তাহলে এই জায়গায় লিখতে পারবো g/gm ইজ ইকুয়াল, পাইলাম কত বলেন তো, 1/6। এই যে চাইলে এটা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের কথা আর কি। এই জিনিসটা আমার লাগবে, এই জিনিসটা আমার লাগবে আর কি। ওকে, এই জিনিসটা আমার লাগবে, ভালো কথা। সামনে যাই,
এরপরে বলা আছে যে চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত 1/4, তাহলে চাঁদের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 1/4, তাহলে চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4, তাহলে চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর এই আমি কি ভুল লিখলাম নাকি একটু আগে দেখি। বলছে চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6 বার। হ্যাঁ স্যার উল্টা লিখে সরি 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 এক্সট্রিমলি সরি আমি একটু উল্টা লিখে ফেলেছি, সরি আমি একটু উল্টা লিখে ফেললাম। হ্যাঁ ঠিক করে দিচ্ছি। তাহলে কার বলছে যে হচ্ছে চাঁদের অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1, তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জিই, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি সমান যদি জি হয়, হ্যাঁ চাঁদের অভিকর্ষ ত্বরণ হবে জি এম, সেটা হবে 1/6g, 1 কত 6g, বা আমি এটাকে চাইলে আবার ইউ লিখতে পারবো, তাহলে এখানে লেখা যাবে gm/ge, gm/ge সমান সমান হচ্ছে 1/6। হ্যাঁ স্যার এখন ঠিক আছে, আগের বার একটু ভুল বলছিলাম তার জন্য দুঃখিত আমি, হ্যাঁ একটু ভুল বলছিলাম। আচ্ছা পরবর্তীতে কি বলছে যে চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4, তাহলে চাঁদের ব্যাসার্ধ হবে কার পৃথিবীর ব্যাসার্ধের কত 1/4, তাহলে আমি কি লিখতে পারবো আর ই সমান সমান যদি আর হয় তাহলে আর এম হবে 1/4 অফ আর ই, বা আর এম বাই আর ই সমান সমান লেখা যাবে 1/কত 4, এটা লেখা যায়। হ্যাঁ তাহলে কথাগুলো বলছে। এখন তারপরে কি বলছে একটু শুনেন, তারপরে আমার কথাটা একটু শুনেন কি বলছে। হ্যাঁ তারপরে বলছে যে পৃথিবীর ভর যদি এম হয় তাহলে চাঁদের ভর কত। আচ্ছা আচ্ছা, তাহলে পৃথিবীর ভর আর ই সমান সমান আমার কি বলতে বলছে এম, তাহলে আর এমটা মানে এই ভর এ না বলছে, এই আমি উল্টা পাল্টা লিখতেছি কেন। পৃথিবীর ভর এম ই সমান সমান যদি এম হয় তাহলে এম এমটা মানে চাঁদের ভরটা কত আমার এটা লাগবে, এই যে আমার এটা চাইছে কেমন, এটা এটা আমার চাইছে, ওকে এই যে এটা আমার লাগবে, খেয়াল করে এটা আমার চাইছে, সো আমি এটা বের করব। তো এটার জন্য কি করা লাগবে আসেন। তো একটু আগে আমরা অলরেডি একটা ইকুয়েশন জানি, ইকুয়েশনটা কি জানি, ভরের মধ্যে সম্পর্কটা চাইছে আমার। তো আমরা জানি যে gm/ge সমান সমান, আমরা এই জায়গায় একটু একটা ইকুয়েশন লিখছিলাম, এই জায়গায় এই সম্পর্কগুলো একটু লাগবে, এই যে এটা আমার এটা লাগবে, এই যে এই সম্পর্কটা লাগবে আর ই বাই আর এম ইন্টু এম এম বাই এম ই, এই যে ইকুয়েশনটা লাগবে। এখন আমি লিখতে পারবো জিএম বাই কত আর ই বাই আর এম, এখানে লেখা যাইব আর ই বাই আর এম হোল স্কয়ার ইন্টু এখানে লেখা যাবে এম এম বাই কত এম ই। এই জিনিসটা এখন আপনারা জানেন, আমি কেমনে করে আসছি, এতক্ষণ যদি না জানেন আপনারা ভিডিওর দরকার হলে পিছনে গিয়ে আবার একটু টেনে দেখবেন, কোনো সমস্যা নেই। তাহলে একটু আর এম বাই আর ই সমান যদি 1/4 হয় তাহলে আর ই বাই আর এম কত হইব বলেন তো, 4 কত 1 হোল স্কয়ার, ভালো কথা। তাহলে এম এম কত, এম এমটা আমার অনুপাতটা দেওয়া নাই, তো পৃথিবীর ভরটা আমি কি তো ধরে নিছি, তাহলে এম এমটা তো আমার লাগবে কেমন এম এম বাই কত, আর নিচে হচ্ছে এম ই সমান কত এম। আচ্ছা ভালো কথা। তো এখানে আমার এই পাশে তুলনাটা লাগবে যে জিএম বাই জিই মানে হচ্ছে কত 1/6, 1 কত 6। আচ্ছা ভালো কথা। তাহলে আমি আর আর যদি গুণ করি এখানে কত থাকবে, তাহলে আমি এই জায়গায় থাকবে হচ্ছে 1/6, এখানে থাকবে 16 ইন্টু এখানে থাকবে এম এম বাই কত এম, ঠিক আছে এম এম বাই কত থাকবে এম। তাহলে আর আর যদি গুণ করি আমি, আর আর গুণ করলে আর আর আমি যদি গুণ করি তাহলে এই জায়গায় হয় এম বাই এম এম বাই এই জায়গায় হইল 16 এম, না 6m, 6m কেমনে এই জায়গায় হইলো m ডিভাইডেড বাই 16 ইন্টু 6, 16 ইন্টু 6 হবে। আচ্ছা আনসারটা কি 16 ইন্টু 6 হবে, আনসারটা এখানে কি এটা ঠিক আছে, আমি একটু আনসারটা একটু চেক করি, আনসার কত হওয়ার কথা, এটা কোথায় ঢাকা ইউনিভার্সিটি আছে আনসার ভাই, হ্যাঁ 61696, ঠিক আছে আনসার মিলে গেছে স্যার, এটা হইব m বাই 96, আশা করি ভুল করি নাই। আচ্ছা ভুল করলো তোমরা একটু চেক করবা, চেক করে আমাকে বইলো যে এই জায়গায় ভুল হইছে, হ্যাঁ মানুষ বলতে তো ভুল হয়, তো আমারও ভুল হইতে পারে, তো কোথাও যদি ভুল হয় আমি আবার মানে দেখাই দেওয়ার ট্রাই করবো। তাহলে আমার এখানে চাঁদের ভরটা চাইছে, তো আলটিমেটলি চাঁদের ভর কত হবে, এই যে পৃথিবীর ভরের
96 ভাগের কত অংশ? 1 অংশ। এটা হচ্ছে আমাদের ম্যাথ। এটা কোথায় আসছে? ঢাকা ইউনিভার্সিটি 23-24 খুব রিসেন্ট আসছিল। আশা করি এগুলো আপনারা জানেন বা বের করতে পারবেন, কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে আমাকে বলেন। এটা আসছিল চিটাগং ইউনিভার্সিটিতে। চিটাগং ইউনিভার্সিটিতে 23-24 এর জন্য। কোশ্চেনটা কি বলছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি বস্তুর ওজন হচ্ছে কত? একটি বস্তুর ওজন হচ্ছে 9.81 নিউটন। ছবিতে কোনো একটা বস্তুর যে ত্বরণ আছে সে ত্বরণটা হচ্ছে এত সেন্টিমিটার স্কয়ার। আসেন কি কি দেওয়া আছে? ওজন মানে ডাব্লিউ 9.81 নিউটন। এরপরে আমার যে জিটা দেওয়া আছে, জিটা দেওয়া আছে 981 সেন্টিমিটার সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, বা এখানে লিখতে পারো 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমার লাগবে কি বস্তুটার ভর কত, মানে এমটা কত, তাই তো? তো আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল হচ্ছে এমজি, জানি কি না? জানি। বা এম ইজ ইকুয়াল আমরা লিখতে পারবো ডাব্লিউ বাই জি। আনসার হচ্ছে 1 মেবি। এটা হচ্ছে 9.81 ডিভাইডেড বাই 9.81, কাটাকাটি গিয়ে হবে 1 কেজি। পেয়ে গেছি। এটা হচ্ছে আনসার। খুব রিসেন্ট আসছিল, আশা করি পারবেন এগুলা। ওকে, সিকে রুয়েটে আসছে, খুব সুন্দর একটা ম্যাথ। সিকে রুয়েটে আসছিল। তো সিকে রুয়েটে যদি আসে, হ্যাঁ এখানে একটা সম্পর্ক আছে। দেখেন বলছে একজন অ্যাথলেট পৃথিবীতে দীর্ঘ লাফ দিয়ে সর্বোচ্চ 4 মিটার যেতে পারেন। কত মিটার যেতে পারেন? 4 মিটার। তো পৃথিবীতে একজন লাফ দিয়ে কত মিটার যায়? 4 মিটার যায়। আচ্ছা, পৃথিবীতে শরণার্থী বা দূরত্ব ডিএম, এটা বলে দিই। হ্যাঁ, ডিএম পৃথিবীতে দূরত্ব, ডিই সরি পৃথিবীতে দূরত্ব ডি হচ্ছে কত মিটার যেতে পারেন? 4 মিটার। বলছে এই অ্যাথলেট চাঁদে দীর্ঘ লাফ দিলে তিনি সর্বোচ্চ কত দূর যাবেন? তাহলে ডিএমটা আমার বের করতে পারবে, চাঁদে কত দূর যাবেন। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে? পৃথিবীর ভর এবং চাঁদের ভর যথাক্রমে এত 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 গুণ। আমরা অলরেডি একটা সূত্র জানি, যে সূত্রটা জানি যে জিএম বাই জিই যদি 4 গুণ হয় তাহলে এই জায়গায় লিখতে পারবো 16 বাই কত? 81। এটা আমরা জানি, একটু আগে দেখে আসছিলাম, তাই না? একটু আগে দেখে আসছিলাম। এখন কথা হচ্ছে জি এর সাথে ডি এর একটা সম্পর্ক আছে। তো জি এর সাথে জি এর যে সম্পর্কটা, সেটা হচ্ছে ডি আর জি পরস্পরের হচ্ছে কেমন স্যার? ব্যস্তানুপাতিক। কেমন? ব্যস্তানুপাতিক। তাহলে আমি এই জায়গায় লিখতে পারবো ডি বাই ডি এম সমান সমান, এখানে লিখতে পারবো জিএম বাই কত? জিই। আবার অনেকে আনুভূমিক পাল্লা দিয়েও করে, এটা আনুভূমিক পাল্লা দিয়েও করা যায় গতিবিদ্যা থেকে, কোনো সমস্যা নেই, ওভাবে করা যাবে। এখন তো আমি যদি এখানে বের করতে চাই কার? চাঁদের দূরত্ব। ঠিক আছে, যদি আমি যদি চাঁদের দূরত্ব বের করি, ওকে ব্যস্তকরণ করে নেন, ডিএম বাই ডিই, এখানে লেখা যাবে জি বাই জিএম। জি বাই কত? জিএম। তাহলে এই জায়গায় লিখতে পারবো ডিএম ইজ ইকুয়াল জি বাই জিএম ইন্টু হচ্ছে ডিই। তো জিএম বাই জিএম, জি সমান যদি 16 বাই 81 হয়, তাহলে জি বাই জিএম সমান কত হবে? 81 বাই 16, নর্মাল হিসাব। 81 বাই 16 ইন্টু ডি। ডি মানে পৃথিবীতে কতটুকু যাবে? 4। তাহলে এটা দিয়ে এটা কাটলে হবে 4। 81 বাই 4, 81 বাই কত? 4। হ্যাঁ, এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা থাকে আর কি, সেটা হবে আনসার। ঠিক আছে, মনে হয় 4 20 80 20 দশমিক সামথিং হবে, কেমন? এটা হবে 20 দশমিক সামথিং। আচ্ছা, 20 দশমিক সামথিং বলতে 20.25 একটা অঙ্ক, 20.25, এটা এরকম হবে মেবি 20.25। চাঁদা আর একটু বেশি দিতে পারবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসারটা। এটা কোথায় আসছিল? সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং এ আসছিল। খুব সুন্দর একটা ম্যাথ, আশা করি এত মানে ডিপ কনসেপ্ট না। হ্যাঁ, মোটামুটি চলে আসছে এখান থেকে। এই অঙ্কটা আরেকভাবে করা যেত, আমরা গতিবিদ্যার আণবিক পাল্লা দিয়ে করতে পারতাম, কোনো সমস্যা নেই, আণবিক পাল্লা দিয়ে করা যেত ম্যাথটা। তারপর আমি এভাবে দেখালাম যে আপনার এই কথাটা একটু মনে রাখেন, যে দূরত্বের সাথে এখানে জি এর সম্পর্কটা হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে সেই সূত্র থেকে আমি এখানে বের করতে পারি আর কি। ঠিক আছে, ওকে 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 ওকে। ঢাকা ইউনিভার্সিটি 20-21 সেশনে আসছে একটা কোশ্চেন। আচ্ছা, এটা আমি এসডব্লিউ দিই। এটা খুবই সুন্দর একটা ম্যাথ, এটা এসডব্লিউ দিলাম। হ্যাঁ, এটা একটু করা ট্রাই করেন। ঠিক আছে, এটা করা ট্রাই করবেন। এটা হচ্ছে জিএসটি তে আসছিল 20-21 সেশনে, যে এ গহের বর এত, এত এবং এত, ব্যাসার্ধ এত এবং এত হলে অভিজ্ঞতার অনুপাত কত? খুবই সুন্দর, এটা আপনারা করবেন, কোনো সমস্যা নাই। না পারলে তো আমি আছি। কোন সূত্র অ্যাপ্লাই করবেন? এই যে এটা অ্যাপ্লাই করবেন ডিরেক্ট, জি বাই জিএম, সরি জি বাই জিবি। এই যে সেটা, এটা আমি একটু দেখাই দিই কোনটা ইউজ করবেন। এই যে কোনটা ইউজ করবেন বলতে, এই যে এটা, এই যে এটা, এই সূত্রটা ইউজ করবেন। ঠিক আছে, হ্যাঁ এটা ইউজ করবেন। তো এটা যদি ইউজ করেন আপনারা, এটা হচ্ছে একটু দেখে শুনে ইউজ করেন, কেমন? দেখে শুনে ইউজ করেন, তাহলে হবে।
দেখেন তাহলে এটা কেমনে করবেন, আমি একটু হিন্টস দিয়ে দিই। জি এ বাই জি যদি হয় তাহলে এখানে লেখা যাবে আর বি বাই আর এ কত স্কয়ার হোল স্কয়ার ইনটু এই জায়গায় লেখা যাবে তোমার এম এ বাই এম বি, এটা ঠিক আছে লিখলাম। এরপরে যে কাজটা করতে পারবো আর বি বাই আর এ, তাহলে আর ভি ভি গ্রহের এখানে লিখতে পারবো হচ্ছে 2r বাই আর হোল স্কয়ার ইনটু এম এ, এম এ মানে হচ্ছে এম, এটা হচ্ছে কত 2m, এম কাটা আর আর কাটা, এখানে হবে 4 ইনটু 1 বাই কত 2, এটা দিয়ে এটারে কাটলে হবে কত 2 হয়। তাহলে জি এ বাই জিবি সমান সমান পাইলাম 2 বাই কত 1, তাহলে আমরা জানি অনুপাত এক প্রকার ভগ্নাংশ, অনুপাত এক প্রকার কি ভগ্নাংশ, তাহলে একে লিখতে পারবো 2:1 কত বলেন তো 1। আশা করি এটা পারবো আমরা, সহজ জিনিস ছিল 2:1, জিএসটি তে আসছিল, খুব সহজ ম্যাথ। আচ্ছা পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এত, উপরিতল অভিজ্ঞ ত্বরণের মান হচ্ছে কত 9.8, হলে পৃথিবীর ভর কত, খুবই সহজ ম্যাথ, এটা এসডব্লিউডি, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। আচ্ছা এরপরে একটি বস্তুর ওজন হচ্ছে এত হইলে চাঁদে এত নিউটন, তাহলে চাঁদ অপেক্ষায় পৃথিবীর অভিজ্ঞ ত্বরণ, খুবই সহজ, আমরা একটু আগে অনুপাতে একটা ম্যাথ করছিলাম, এটা দিয়ে করে ফেলবেন, এটা এসডব্লিউ দিলাম, কারণ আমরা সামনে আরো আরো কিছু একটু আরো অনেক কিছু পড়বো, তো এই টাইপের কোশ্চেন আমি করাইছি ওজন দিয়ে অলরেডি, করানো হয়ে গেছে। এখন যদি আপনি একটা ম্যাথ নিজে না করতে পারেন, আমি যদি সব ম্যাথ করিয়ে দিই তাহলে আপনার কিছু শেখা হইলো না। নিজেরা একটু ভিডিওটা পজ করে এটা একটু করার ট্রাই করবেন, ঠিক আছে, আমি এসডব্লিউ দিলাম, যারাই করবেন। আসেন এখন একটু আগে আমি একটা কথা বলছিলাম যে জি এর মান স্থান ভেদে চেঞ্জ হয়, জি এর মান স্থান ভেদে কত হয় চেঞ্জ হয়, তাহলে আমরা আজকে পড়বো যে এই যে যে অভিজ্ঞ ত্বরণ জি এর মানের কি পড়বো পরিবর্তন। নরমালি তিনটা কারণে জি এর মানের পরিবর্তন হয়, তিনটা কারণ কি কি, একটা হচ্ছে উচ্চতার ক্রিয়া, একটা অক্ষাংশের ক্রিয়া, আর একটা হচ্ছে ঘূর্ণনের ক্রিয়া। তাহলে আমরা আজকে তিনটা পড়া, যে কোনো দুইটা পড়া ট্রাই করব, ঠিক আছে, উচ্চতার ক্রিয়া আর একটা হচ্ছে ঘূর্ণনের ক্রিয়া, এই ক্রিয়াটাই দেখবো। এখন উচ্চতাটা হইতে পারে কয়টা, দুইটা, হয় পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উপরে অথবা পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ নিচে, দুইটা কেস হইতে পারে। তো আসলে আমরা কেস পড়ি, কি বলছি, জি আপাত দৃষ্টিতে ধ্রুবমানে হলেও জি কোনো ধ্রুব রাশি নয়, স্থানভেদে জি কি হয় চেঞ্জ হয়। হ্যাঁ, তো স্থানভেদে যদি জি এর মানটা চেঞ্জ হয়, এখন আমরা প্রথমে কেস 1 দেখবো, কি পৃষ্ঠ থেকে উচ্চতার কোন স্থানে অভিকর্ষজ ত্বরণ কত, তাহলে পৃষ্ঠ থেকে উঁচু কোন স্থানে, আসেন পৃষ্ঠ থেকে উঁচু কোন স্থানে, তো কি বলবো, ধরেন এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, একটু খেয়াল করেন, এটা হচ্ছে পৃথিবী, হ্যাঁ এটা হচ্ছে পৃথিবীর, এটা পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আচ্ছা এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, খেয়াল করেন এটা হচ্ছে পৃথিবী, ওকে। তো এই যে পৃথিবীর উপরে এই যে এইখানে হচ্ছে ধরেন এইচ, এই জায়গাটা কোন একটা বস্তু আছে, এই জায়গাটা কোন একটা বস্তু আছে, কেমন, এই জায়গাটা কোন একটা বস্তু আছে, এটা অন্য অন্য কালার দিয়ে দেখাই। ধরলাম এই বস্তুটা পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উপরে আছে, ধরলাম হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উপরে আছে, একটু খেয়াল করেন পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উপরে আছে এইচ উপরে, ওকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উপরে আছে এইচ উপরে আছে, ভালো কথা। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার আর, তাহলে এটা হচ্ছে কি আমার এইচ, ঠিক আছে। তাহলে টোটাল ডিসটেন্সটা কত হবে কেন্দ্র থেকে, টোটাল ডিসটেন্সটা হবে আর প্লাস কত এইচ, আর প্লাস কত হবে এইচ। এখন আমি পৃথিবীর পৃষ্ঠে জি এর মান জানি, এই যে পৃথিবীর পৃষ্ঠে জি বের করার সূত্র আমি জানি অলরেডি, শিখে আসছি আমি, কত শিখে আসছি, পৃথিবীর পৃষ্ঠে জি এর মান বের করার সূত্র শিখে আসছিলাম, সেটা শিখে আসছিলাম জি ইজ ইকুয়াল জিএম বাই কত, জিএম বাই কত স্কয়ার আর স্কয়ার, ঠিক আছে। এখন আমি এই যে এই জায়গায় জি এর মানটা বের করতে চাই, এই যে এই জায়গায় জি এর মানটা কত, এইচ উপরে জি এর মানটা কত, এই মানটা আমি বের করতে চাই, মানে জিএইচ, জিএইচ ইজ ইকুয়াল টু কত, এটা আমি বের করতে চাই, ঠিক আছে। ওই যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উপরে জি এর মানটা কত আমি সেটা বের করব। তো আসেন আমি প্রথমে ইকুয়েশনটা লিখি, যে পৃথিবীর পৃষ্ঠে জি এর মান বের করার সূত্র, পৃথিবীর পৃষ্ঠে জি এর মান জি ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারবো জিএম বাই কত বলেন তো আর স্কয়ার, আমি কিন্তু এইচ উপরে যাচ্ছে, কেমন, তো এটা আমি ধরলাম কয় নাম্বার ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশন। আবার এইচ উপরে জিএইচ ইজ ইকুয়াল লিখতে পারবো জিএম বাই কত আর প্লাস এইচ হোল স্কয়ার, আচ্ছা জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, এটাকে ধরলাম কয় নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আমি যদি 2 নং কে 1 নং দ্বারা ভাগ করি, 2 নং ভাগ হচ্ছে কত নং 1 নং, 2 নং ভাগ 1 নং, সেটা হচ্ছে জিএইচ বাই জিই বা জি ইজ ইকুয়াল লিখতে পারবো আপনার আর প্লাস এইচ হোল স্কয়ার ডিভাইডেড বাই জিএম ইনটু এই জায়গায় রাখলাম জিএম বাই কত আর স্কয়ার, এটা কাটাকাটি যদি চলে যায় তাহলে এই জায়গায় লিখতে পারবো জিএইচ বাই জি
ইজ ইকুয়াল আর প্লাস, উল্টা লিখে ফেললাম নাকি, ওইটা আমি একটু উল্টা লিখে ফেলছি মনে হয়। 2 নং কে 1 নং দ্বারা ভাগ করলে এটা উপরে, সরি উল্টা লিখে ফেলেছি, সরি একটা কাজ উল্টা করে ফেলেছি, সরি, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, এই জায়গায় ইকুয়েশনটা হবে এরকম যে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, উপরে এখানে হয়ে যাবে আর স্কয়ার বাই জিএম, এটা কাটা। তাহলে আমি এই জায়গায় লিখতে পারবো জিএস বাই জি ইজ ইকুয়াল, এখানে আমি লিখতে পারবো আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। সুতরাং আলটিমেট যে সূত্রটা, সেই সূত্রটা হবে জিএস ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু হচ্ছে কি জি। এই যে এখানে আমরা এই সূত্রটা হচ্ছে দেখি আর কি। তাহলে এইচ উপরে জি এর মান বের করার সূত্র হচ্ছে এটা, যে এইচ উচ্চতায় জি এর মান হবে জিএস ইকুয়াল টু আর বাই আর প্লাস এস হোল স্কয়ার ইন্টু কত জি। এই যে এটা হচ্ছে আমার পৃথিবী পৃষ্ঠ থেকে যখন আমি এইচ উপরে যাব, ধরেন পৃথিবী থেকে 5 ধরেন হচ্ছে কত 3000 4000 কিলোমিটার উপরে যাব, তখন আমার এইচ এর মান বের করার সূত্র হচ্ছে এটা। পারা যাবে তো নাকি? এটা হচ্ছে জিএস ইকুয়াল টু আর বাই আর প্লাস এস হোল স্কয়ার ইন্টু কত জি, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উপরে জি এর মান। আশা করি এটাতে কারো কোনো সমস্যা হবে না। এখন এই যে পৃথিবীর উপরে যখন জি এর মান, এখানে আরো একটা ইকুয়েশন পাওয়া যায়। আরো একটা ইকুয়েশন পাওয়া যায়। তো আরেকটা ইকুয়েশন কেমনে পাওয়া যায়, আচ্ছা আমি একটু বলে দিই কেমনে পাওয়া যায়। তো এর আগে আমাদের একটা দ্বিপদী বিস্তৃতির একটা সূত্র জানা লাগবে। দ্বিপদী বিস্তৃতি একটা সূত্র, আশা করি যারা ম্যাথ পড়বেন আপনারা ম্যাথের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, ম্যাথ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম থেকে সূত্র পারবেন দ্বিপদী বিস্তৃতি। সেখানে এনতম বিস্তৃতির একটা সূত্র আছে, সেটা আমরা জানি যে এরকম, যে এক্স টু দি পাওয়ার এন প্লাস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই প্লাস, এরপর হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস, আবার সেম পরে আমরা আরেকটা সূত্র পাবো। এভাবে হচ্ছে সামনে আগাইতে থাকবো, আস্তে আস্তে ঘাতের মান বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এক পর্যায়ে গিয়ে এখানে হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার কত এন। তো এটা হচ্ছে আমাদের দ্বিপদীর ঘাত। তো স্যার এটার সাথে এটা সম্পর্ক কি? এটার সাথে একটা সম্পর্ক আছে, এই জন্যই দেখেন তো আমরা এই সূত্রটা দেখছি কিনা। আচ্ছা দেখলাম। তো এই সূত্রটা যদি আমি দেখি, এই সূত্রটা যদি দেখি, এই সূত্রটা দেখলে আমি এখান থেকে একটা কাজ করতে পারি। সেই কাজটা কি? সেটা হচ্ছে আমি এই জায়গায় লিখতে পারবো যে জিএস বাই কত, আমি এই জায়গায় লিখলাম হচ্ছে জিএস বাই জি, জিএস বাই কত জি। আমরা একটু আগে যে সূত্র পাইলাম সেই সূত্রটা হচ্ছে কি, সেই সূত্রটা হলো আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, তাই তো? এটা লিখলাম। আচ্ছা লিখলাম। তাহলে এখানে আমি কি লিখলাম, জিএস বাই জি, জিএস বাই জি। এটা যদি আমি একটু মডিফাই করে লিখি, মডিফাই করে লিখলে এইভাবে লেখা যাবে 1 বাই, এটার উল্টায় ফেললে 1 প্লাস, এখানে লেখা যাবে এস বাই আর হোল স্কয়ার। আমি যদি এটা ব্যস্তকরণ করে নিই, ব্যস্তকরণ করে নিলে এখানে হবে 1 বাই 1 প্লাস এস বাই আর মাইনাস কত 2। তো এটাকে অনেকটা এটার সাথে কম্পেয়ার করা যায়, যায় কি না? হ্যাঁ অবশ্যই যায়, এটার সাথে কম্পেয়ার করা যায়। এখন এটার সাথে যদি কম্পেয়ার করা যায়, আমি কি করব, আমি যে কাজটা করব, এই যে 1 কে মনে মনে কল্পনা করব এক্স, আর এই জিনিসটাকে মনে মনে কল্পনা করব কত ওয়াই। তাহলে এখন কি, আর এটাকে কল্পনা করব মনে মনে এন। তো আপনাদের ডেরিভেশন দেখা লাগবে না, আমি জাস্ট দেখাচ্ছি। এই সূত্রটা আমরা কম ইউজ করব, খুব রেয়ার কিছু ম্যাথে ইউজ করব, ঠিক আছে? তো আমি যদি এটার সাথে এটা কম্পেয়ার করি, তাহলে প্রথমে কি সূত্র পড়ে, প্রথমে যে সূত্রটা পড়বে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। তাহলে এক্স এর জায়গায় কত আছে 1 টু দি পাওয়ার এন, এন এর জায়গায় আছে কত -2, ঠিক আছে? প্লাস এন, এন এর জায়গায় আছে -2, x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1, মানে এখানে n এর মান হচ্ছে -2 -1, ওকে? ইনটু হচ্ছে y, y জায়গায় কত আছে স্যার h বাই r প্লাস, এরপর আমি যেটা লিখতে পারবো n ইনটু n মাইনাস 1, তো n এর জায়গায় আছে -2 ইনটু -2 -1 ডিভাইডেড বাই, এখানে হবে কত 2 ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার, মানে এখানে 1 টু দি পাওয়ার, এখানে লেখা যাবে -2 ইনটু হচ্ছে কত স্কয়ার, আমার এখানে লেখা যাবে h বাই r হোল স্কয়ার প্লাস ডট 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 প্লাস, এক পর্যায়ে গিয়ে এখানে আমরা y এর মান পেয়ে যাব। সামনের দিকে আমরা এর মানটা বৃদ্ধি পেতে থাকবে, বাড়বে, আস্তে আস্তে h বাই r এর মানটা বাড়বে বাড়বে বাড়বে। এখন কথাটা হচ্ছে আমি একটু এইটুকু একটু খেয়াল করি,
এই যে এতটুকু একটু খেয়াল করি, এই যে এতটুকু একটু অবজারভেশন করেন, এই যে এতটুকু, এর বেশি লাগবে না। এখন এর বেশি গেলে কি সমস্যা হবে সেটা আমি বলতেছি। আমরা এর বেশি নিব না, আমরা এতটুকু নিব। হ্যাঁ, তো এর বেশি নিব না কেন? দেখেন তো, আমি যদি এইচ কে আর দ্বারা ভাগ করি, মানে উচ্চতাটা আমার যদি কম উচ্চতাটা হয়, তো আচ্ছা আমি এটারে আমরা একটু পরে বলি, এটা আমি আগে ইকুয়েশনটা দাঁড় করাই ফেলি। ইকুয়েশনটা দাঁড় করাই ফেলে এখানে কি লেখা যাবে? তাহলে এখানে লেখা যাবে জিএইচ বাই জি ইজ ইকুয়াল, আমি যে সূত্রটা পাইলাম এখানে হচ্ছে কত, 1। এখানে 1 1 উপর পাওয়া যায় থাকুক, যোগ বিয়োগ বা গুণ, মানে মাইনাস প্লাস যাই থাকুক, তো 1ই হয়, এমন। আর এখানে থেকে মাইনাস, আর এখানে কত লেখা যাবে? তাহলে এখানে লেখা যাবে 2h বাই কত, আর। হ্যাঁ, তাহলে জিএস ইজ ইকুয়াল টু আমি লিখলাম 1 মাইনাস 2h বাই কত, আর ইনটু কত, জি। তাহলে আমি বাকিটা না লিখে শুধু এটুকু লিখলাম কেন? কথাটা হচ্ছে এই জায়গায় না? আচ্ছা, কথাটা হচ্ছে এই জায়গায়। এখন আমি তো আর এর মান জানি, পৃথিবীর ব্যাসার্ধ কত জানি, 6.4 ইন্টু 10⁶ মিটার। এখন উচ্চতাকে এই সূত্রটা ইউজ করব, যদি আমার এইচটা, এই যে এইচটা যদি ব্যাসার্ধ থেকে কি হয়, অনেক কি হয় বলেন তো, ক্ষুদ্র হয়। এখন এই উচ্চতার তুলনায় ব্যাসার্ধ, উচ্চতা যদি ব্যাসার্ধের তুলনায় ক্ষুদ্র হয়, ক্ষুদ্র হওয়া মানে ধরেন সাপোজ 100 মিটার, 100 মিটার, 100 মিটারটা কি 6400 কিলোমিটার থেকে অনেক ছোট কিনা? তো আমি যদি 100 কে 6400 কিলোমিটার দ্বারা ভাগ করি, মানটা খুব ক্ষুদ্র আসবে কিনা? অবশ্যই আসবে। আর আমরা জানি ক্ষুদ্র মানের যখন পাওয়ার বাড়ানো হবে, স্কোয়ার করলে এটা তো আরো ক্ষুদ্র হয়ে যাবে, যখন কিউব করবো আরো ক্ষুদ্র হয়ে যাবে, যখন আমি পাওয়ার 4 করবো আরো ক্ষুদ্র হয়ে যাবে। এর মানে কি, এদিকে যত আমি ডান দিকে যাচ্ছি, মানটা কমতে 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 নগণ্য পর্যায়ে পৌঁছায় যায়। এই জন্য আমরা এর পরের মানগুলো আর কি কাউন্ট করি না, তখন আমরা এই সূত্রটা ইউজ করি। এখন কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো, তাহলে এই সূত্রটা কখন ইউজ করব? যে এইচ এর মানটা যদি আর থেকে অনেক কি হয়, ক্ষুদ্র হয়, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, পারবো আশা করি। এখন কত হচ্ছে স্যার, আমি ক্ষুদ্র বলতে কত বুঝবো? এটা হচ্ছে আমার ধারণা আর কি, আমার মতে হচ্ছে আপনারা 100 কিলোমিটার পর্যন্ত চিন্তা করে নেবেন, যে 100 কিলোমিটার, এই 100 কিলোমিটারের যদি নিচে বা 100 কিলোমিটার হয়, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, এর বড় হইলে কিন্তু, বা এর চেয়ে বড় কোনো মান হলে 200 300 হইলে আমরা ইয়ে ইউজ করবো, এই যে আগের যে সূত্রটা, আগের এই সূত্রটা আমরা ইউজ করবো, এই যে এই সূত্রটা ইউজ করবো। তাহলে এই সূত্রটা কখন ইউজ হবে? এই সূত্রটা তখন ইউজ হবে যদি আমার উচ্চতাটা আর থেকে কি হয়, অনেক ক্ষুদ্র হয়। পারা যাবে আশা করি, কারো কোনো প্রবলেম হবে না এখানে। ঠিক আছে, তো আসেন আমরা কয়েকটা ম্যাথ দেখি। এখানে আমরা কয়েকটা ম্যাথ দেখবো, টেনশন করার কিছু নাই। আসলে আমরা কয়েকটা ম্যাথ দেখি। এখন প্রথম যে আচ্ছা, তাহলে ম্যাথ দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখে ফেলি একসাথে। এটা হলো এইচ উপরে জি এর মান, পৃথিবী পৃষ্ঠ থেকে যখন আমি এইচ উপরে যাব, সেখানে জি এর মান। এখন একসাথে আমরা এইচ গভীরে জি এর মানটা দেখে ফেলি। কোথায়? এইচ গভীরে। তা আসেন আমরা এইচ গভীরে যদি জি এর মানটা দেখি, এটা হচ্ছে পৃথিবী। হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর সেন্টার, এটা হচ্ছে কি ব্যাসার্ধ। আচ্ছা, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, তো পৃথিবীর ব্যাসার্ধ থেকে ধরেন আপনি এজ গভীরে নামবেন, এজ গভীরে কোনো একটা জায়গায় ত্বরণ বের করতে চান, অভিকর ত্বরণ বের করবেন। ঠিক আছে, তো এর গভীরে যদি কোনো একটা জায়গায় ত্বরণ বের করতে চান, কোন একটা জায়গায় যদি ত্বরণ বের করতে চান, হ্যাঁ কোন একটা জায়গায় ত্বরণ, আমি এটা নামলাম, নেমে এজ গভীরে গেলাম। আচ্ছা, এজ গভীরে কোন একটা জায়গায়, এজ গভীরে বলতে কোন একটা জায়গায় বলতে আমি কোনটাকে নির্দেশ করতেছি, যে এই জায়গাটাকে আমি অভিকর ত্বরণ বের করতে চাই। হ্যাঁ, আমি উপর থেকে নামছি, উপর থেকে কতটুকু নামছি, বা আমি ডি গভীরে বলি, এখানে এস না বলে গভীরতাকে ডি দ্বারা বলি, ডেপথ। ঠিক আছে, তাহলে আমি পৃথিবী পৃষ্ঠ থেকে কতটুকু নিচে নামছি, ডি গভীরে নামছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডি গভীরে, এখান তো পুরোটা কত ছিল, পৃথিবীর ব্যাসার্ধ ছিল আর, তাহলে এই মানটুকু কত হবে, আর মাইনাস ডি কিনা, কেন্দ্র থেকে যে ডিস্টেন্সটা এখানে। তো এইখান থেকে কেন্দ্র থেকে ডিস্টেন্স, এটা ধরে যদি আমি একটা কি আঁকি, একটা বৃত্ত আঁকি, এই বৃত্তের ভিতরে যে ঘনত্ব বা এইটা নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। এখন পুরোটা না চিন্তা করে আমি এখন এটা নিয়ে কাজ করবো, যে এই জায়গায় এই যে এই পয়েন্টে আমার কিসের মান কত, জি এর মানটা কত। এখন আমি তো ধরে নিছি পৃথিবী একটা কি নিরেট সুষম গোলক, নিরেট সুষম গোলক। ঠিক আছে, তো নিরেট সুষম গোলক যদি ধরে নিই, তার সর্বত্র তার ঘনত্বটা কি থাকবে, সেম থাকবে। কিন্তু আদৌ কিন্তু সেম থাকে না, আমরা অঙ্ক করার সুবিধার্থে বা ইকুয়েশন বের করার সুবিধার্থে আমি বলে দিই যে সব জায়গায় এটা সমান থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমি এই যে পৃথিবীর পৃষ্ঠে যে জি এর মানটা বের করার যে ইকুয়েশন, পৃথিবীর পৃষ্ঠে সেই জি এর মান বের করার সূত্র, যেহেতু এখানে ঘনত্বের একটা ব্যাপার আছে, পৃথিবী যেহেতু নিরেট একটা ঘনত্বের ব্যাপার আছে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব, যে 4/3 জি পাই রো আর, এটাকে আমি ধরলাম 1 নাম্বার ইকুয়েশন। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে। ঠিক আছে, এরপর পৃথিবীর ডি গভীরে কোন স্থানে ডি ইজ ইকুয়াল 4/3 জি পাই রো, এটাকে লেখা যাবে আর মাইনাস ডি, এটাকে ধরলাম 2 নাম্বার ইকুয়েশন। ডান, এটা হচ্ছে ডি গভীরে, ডি গভীরে আমি যখন নামলাম তখন।
এরপর আমি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে যদি দিই, 2 নংকে যদি আমি 1 নং দ্বারা ভাগ করি, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলে জিডি ইজ ইকুয়াল টু জি ইজ ইকুয়াল, আমি এই জায়গায় কি কি কাটা চলে যাবে, 4 4 কাটা, এখানে আর কাটাকাটি গেলে কি থাকবো, আর বাই, হ্যাঁ 2 নংকে 1 নং দ্বারা ভাগ, তো তাহলে এই জায়গায় আমি আর থাকবে হচ্ছে আর মাইনাস ডি বাই কত আর, এটা থাকলো। তাহলে আমি যদি এখানে কাটাকাটি করি তাহলে জিডি ইজ ইকুয়াল 1 মাইনাস কত থাকে আর ডি বাই কত আর ইনটু কত জি। এই যে এটা হচ্ছে আমার ডি গভীরে, এই যে ডি গভীরে জি এর মান বের করার সূত্রটা, এটা হচ্ছে ডি গভীরে আমার জি এর মানটা বের করার ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে আমার ডি গভীরে জি এর মান বের করার ইকুয়েশন, যে জিডি ইজ ইকুয়াল টু 1 মাইনাস ডি বাই কত আর, এটা হচ্ছে আমার এই যে গভীরে বা ডি গভীরে আমার জি এর মানটা বের করা। তাহলে আমি উচ্চতারটাও পড়ছি, গভীরতার ক্ষেত্র পড়লাম, মোটামুটি আমার এগুলাতে কোনো সমস্যা হবে না আশা করি, আমরা এগুলা পারবো, টেনশন করার কিছু নাই। তাহলে আমরা এখন ম্যাথে চলে যাবো এখান থেকে। তাহলে আমরা এখানে ইকুয়েশন গুলো আরেকবার একটু যদি আমি একটু আইডেন্টিফাই করা ট্রাই করি, আমি যদি আরেকবার একটু সামারি করে দিই। পৃথিবীর পৃষ্ঠে জি বের করার সূত্র, পৃষ্ঠে জি বের করার সূত্র, পৃথিবীর পৃষ্ঠে জি বের করার সূত্র হচ্ছে জি ইকুয়াল জিএম বাই আর স্কয়ার। আবার এখান থেকে আরেকটা সূত্র পড়ছিলাম 4/3 পাই রো জি আর, এই যে সূত্রটা পড়লাম। হ্যাঁ, পৃষ্ঠে এইচ উচ্চতায় জি এর মান বের করার সূত্র পড়লাম, যে জি এইচ ইজ ইকুয়াল আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু কত জি। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটা সূত্র পড়ছিলাম জিএস ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2h বাই কত আর ইন্টু জি। তবে এখানে কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে উচ্চতাটা আমার ব্যাসার্ধ থেকে অনেক কি হইতে হবে, ক্ষুদ্র হলে। আমরা আবার পড়ছিলাম ডি গভীরে জি এর মান, ডি গভীরে জি এর মানটা কত, তো ডি গভীরে জি এর মান বের করার সূত্র পড়ছিলাম জিডি ইজ ইকুয়াল, আমরা পড়ছিলাম 1 মাইনাস ডি বাই আর ইন্টু হচ্ছে কত জি। এই যে এই সূত্রগুলো আমরা পড়ছিলাম এখানে এতক্ষণ ধরে, তাই না, এখন ধরে আমরা এই সূত্রগুলো পড়ছিলাম, তো ভালো কথা। আমরা যখন পড়ছিলাম তো এখানে আমরা কি করতে পারবো, এখন ম্যাথ গুলা দেখবো আমি। আসেন, কি ম্যাথ, যে পৃথিবীর ভর হচ্ছে এত, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এত, তাহলে পৃথিবীর ভর কত বলা আছে, এত, পৃথিবীর ভর হচ্ছে এত এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এত। তো বলছে পৃথিবীর পৃষ্ঠ থেকে কত 250 কিলোমিটার উপরে বা উঁচুতে কি বের করতে হবে, অভিকর্ষজ ত্বরণ। তাহলে এটা হচ্ছে আমার কি এম, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ব্যাসার্ধ, এটা কি আমার এইচ। তাহলে আমার কি বের করা লাগবে, অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণ কেমনে বের করে, যদি আমার এম আর আর এইচ দেওয়া থাকে তাহলে আমি লিখতে পারবো জিএম বাই কত আর প্লাস এইচ হোল স্কয়ার, তাই না। তাহলে এখন মানগুলো আমি যদি ইনপুট দিই, সেখানে লিখতে পারবো 6.67 ইন্টু 10 ইনভার্স কত 11 ইন্টু এম এর মান হচ্ছে কত 5.99 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড বাই আর প্লাস এইচ, আর প্লাস এস কত, আর আমার হচ্ছে 6400 কিলোমিটার, কিলোমিটারে মিটারে নিয়ে যাবা 1000 দিয়ে গুণ, প্লাস ওটা দেওয়া আছে 250 কিলোমিটার, সেম ভাবে ওটারও কিলোমিটারে নিয়ে যাবা, উপরে কত হবে, উপরে হবে হোল স্কয়ার। এখান থেকে টোটালটা ক্যালকুলেশন করলে জি এর মান পাবা মিটার পার সেকেন্ড স্কয়ার। একবারে সহজ, কোনো কঠিনই না, তুমি ইকুয়েশন পারবা, প্রশ্ন পড়বা ভালো মতো, মান কি কি দেওয়া আছে আগে লিখবা, আইডেন্টিফাই করবা, দেন ইকুয়েশন ফালাবা, আমার কাজ শেষ। হাসেন, এরপরে বলছে মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে কত, 8.84 কিলোমিটার। এভারেস্টের চূড়া অভিজ্ঞতরণের মান কত, পৃথিবীর ব্যাসার্ধ। এখন দেখেন তো এই উচ্চতা কি পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অনেক ছোট কিনা, 8.84 কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধের থেকে কিন্তু অনেক ছোট এটা, হ্যাঁ অনেক ছোট। তাহলে আমরা কোন সূত্রটি ইউজ করব, সেক্ষেত্রে আমরা ইউজ করব GH ইজ ইকুয়াল 1 মাইনাস 2h বাই আর ইন্টু কত জি, এই সূত্রটা আমরা ইউজ করব। তাহলে 1 মাইনাস 2h 2 ইন্টু h, h এর মান হচ্ছে কত 8.84, নিচে লেখা যাবে 6400, উপরও কিলোমিটার নিচেও কিলোমিটার, কিলোমিটার কিলোমিটার কাটাকাটি চলে যাবে, সমস্যা নাই, ইন্টু জি, জি এর মান হচ্ছে পৃথিবী পৃষ্ঠে 9 পয়েন্ট কত 81। এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবেন সেটা আমার উচ্চতা। আশা করি পারবেন, সরি ত্বরণ পারবেন, আশা করি কোনো সমস্যা হবে না, এগুলো সহজ জিনিস, একবারে সহজ, একবারে সহজ। এই তো খুব সুন্দর সুন্দর এখন কিছু আমরা ম্যাথ দেখবো। আসেন, পৃষ্ঠ থেকে কত উচ্চতায় ত্বরণ, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/3।
বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় মানে কার মান চাইছে বলেন তো? কত উচ্চতায় মানে কার মান চাইছে? এইচ এর মান। আমার এসটা কত? এই যে কত উচ্চতায় মানে কি চাইছে? এসটা কত? ভালো কথা। যে ভূপৃষ্ঠের অভিজ্ঞ ত্বরণের মান হবে 1/3। ভূপৃষ্ঠের ত্বরণের 1/3 হবে। তো ভূপৃষ্ঠের যে ত্বরণটা, ভূপৃষ্ঠের ত্বরণ হচ্ছে জি, সেটা হচ্ছে জি সমান সমান ধরে নিলাম হচ্ছে জি। আর এইচ উচ্চতায় জি, জি এইচ 1/3 মানে কত? জি/3। এটা তো বোঝা যাচ্ছে নাকি? পৃষ্ঠে হচ্ছে জি জি, আর এইচ উপরে, যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় পৃষ্ঠের অভিজ্ঞ ত্বরণের 1/3 হবে। আচ্ছা, পাইলাম, আমার এসটা লাগবে। ভালো কথা। তো পৃথিবীর পৃষ্ঠে জি বের করার সূত্র হবে জি ইকুয়াল টু কত হবে? জি এম বাই কত স্কয়ার? আর স্কয়ার, তাই তো? কোনো সমস্যা নেই। এবং এইচ উপরে জি এর মান বের করার সূত্র হবে আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু হচ্ছে কত? জি। তাহলে আমরা উপরেরটা আর লাগবে না, তো আমরা নিচেরটা দিয়ে কাজ চালাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি নিচেরটা দিয়ে কাজ চালাই দিব, টেনশন করার কিছু নাই। তাহলে আমরা এটা এখানে লিখলাম। তাহলে আমি জিটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে জি এইচ বাই জি এখানে লিখতে পারবো আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। উভয়পক্ষকে ব্যস্তকরণ করে নিলে জি বাই জি এইচ এখানে সমান আমি লিখতে পারবো 1 প্লাস এইচ বাই কত? আর বড় হবে কত? স্কয়ার, হোল স্কয়ার। স্কয়ারটা যদি এই পাশে চলে আসে রুট হয়ে যাবে। তাহলে 1 প্লাস এইচ বাই আর রুট ওভার অফ জি বাই জি এইচ। ঠিক আছে? তাহলে এইচ বাই আর ইজ ইকুয়াল আমি লিখতে পারবো রুট ওভার অফ জি বাই জি এইচ মাইনাস 1। সুতরাং এস ইকুয়াল রুট ওভার অফ জি বাই জি এইচ মাইনাস 1 ইন্টু হচ্ছে কত? আর। এখন আসেন আমি বসাই দিই মানগুলা। কেমনে বসানো যায়? জি, জি কত? জি হচ্ছে জি, আর জিএস টা হচ্ছে কত? জি বাই কত? জি বাই হচ্ছে 3 মাইনাস 1 ইন্টু কত? আর। তাহলে এই জি কাটাকাটি। তাহলে এইচ ইকুয়াল টু কি লেখা যাবে? রুট ওভার অফ 3 মাইনাস 1 ইন্টু কত? আর। তাহলে এখন আমি এখান থেকে আর এর মান বসাই দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমার আনসার। তাহলে এখান থেকে আমি একটা শর্টকাট আপনাদেরকে একটু দাঁড় করাই দিই। শর্টকাটটা হচ্ছে যে এইচ উচ্চতায় যদি জি এর মান পৃষ্ঠের জি এর 1/n অংশ হয়, কত অংশ? 1/n অংশ হয়। 1/n অংশ হয়। 1 বাই কত অংশ হয়? n অংশ হয়। n অংশ হয়, তবে উচ্চতা এস বের করার সূত্র হবে রুট ওভার অফ n মাইনাস 1 ইন্টু কত? আর। এই যে এটা হচ্ছে আমাদের শর্টকাট। এটা এমসিকিউ তে খাটাবেন আপনারা, এটা এমসিকিউ তে খাটাবেন, এটা এমসিকিউ তে খাটাবেন। ঠিক আছে? এটা আমাদের শর্টকাট, যে এস ইকুয়াল টু রুট ওভার অফ n মাইনাস 1 ইন্টু কত? আর। এটা হচ্ছে আমাদের শর্টকাট। যদি বলে যে কত উচ্চতায় পৃষ্ঠের ত্বরণ 1/n অংশ হবে, 1/3 নবমাংশ যাই হবে, সেটা হবে আমাদের এখানে বসাই দিলে শর্টকাটের যে আনসারটা সেটা। ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে এটা আমরা পারবো আশা করি। এখানে মান বসাই দিলে আমার যেটা হবে সেটা হচ্ছে আনসার। ঠিক আছে? এরপরে আসেন, এখন এটা হচ্ছে এসডব্লিউ দি। এটা আপনাদের এসডব্লিউ করতে দিলাম, এটা এসডব্লিউ করতে দিলাম, আপনারা করবেন। হ্যাঁ, এরপরে কি বলছে? পৃষ্ঠে একজন ব্যক্তির ওজন হচ্ছে 600 নিউটন, 150 কিলোমিটার গভীরে। এখন আসেন গভীরতায় ম্যাথ পাইলাম। 150 কিলোমিটার গভীরে ওই ব্যক্তির ওজন নির্ণয় করো, আর এর মান দেওয়া আছে এত। আচ্ছা, তাহলে 150 মিটার গভীরে আগে জি বের করে নি, তারপরে তো আমি বের করে ফেলতে পারবো বাকি গাছটা। ঠিক আছে? তো এখন আসেন পৃথিবীর পৃষ্ঠে একজন লোকের ওজন। তাহলে পৃথিবীর পৃষ্ঠে একজন লোকের ওজন হচ্ছে ডাব্লিউ, সেটা হচ্ছে কত নিউটন? 600 নিউটন, তাই তো? ওই পৃথিবীর ডি গভীরে আমার ওজনটা চাইছে, তাহলে কি ডাব্লিউ ডি, তাই তো? আচ্ছা, তাহলে কেমনে করবো এখানে? এটা এইভাবে করতে পারি যে আমরা হচ্ছে পৃষ্ঠের জি হিসাবে এটা কম্পেয়ার করে ফেলতে পারি। তো আমি লিখতে পারি যে জিডি সমান সমান 1 মাইনাস এইচ বাই আর ইন্টু হচ্ছে কত? জি। হ্যাঁ, জিটাকে বাসা নিয়ে আসেন। জিডি ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল, এখানে যদি লসাগু করি, এখানে আর, এখানে লেখা যাবে আর মাইনাস এইচ, বা আমি এই জায়গায় ডি দিয়ে দিই, এইচ না দিয়ে ডি দিয়ে দিই, কেমন? এইচ না দিয়ে এই জায়গায় ডি দিয়ে দিই, কেমন? ওকে, এটা ডি, এটা হচ্ছে আমার ডি। ডান। এখন আমার লাগবে কি? আমার লাগবে ওজন। তাহলে ওজন লাগলে এই জায়গায় হরলবে একটা কাজ করেন, হরলবে একটা করে কি দিয়ে দেন? ভর দিয়ে দেন, ভর। তাহলে এটা কি?
এটা পাইলাম ডি গভীরে ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল এমজি, এটা পাইলাম ডাব্লিউ ইজ ইকুয়াল, হ্যাঁ কত পাইলাম। তো আর এটা তো চেঞ্জ করার কোনো দরকারই ছিল না, এটা যেমন আছে রেখে দিই থাক। তাহলে এখানে 1 মাইনাস ডি বাই আর, এখানে রইল 1 মাইনাস ডি বাই আর। হ্যাঁ, তাহলে ডাব্লিউ ডি ইজ ইকুয়াল আমি কি লিখতে পারবো 1 মাইনাস ডি বাই আর ইন্টু কত বলেন তো ডাব্লিউ। তাহলে 1 মাইনাস ডি, ডি হচ্ছে কত 150 কিলোমিটার, 150, আর আর কত 6400 কিলোমিটার, কিলোমিটার কিলোমিটার বাদ, ঠিক আছে। আর ডাব্লিউ মানে কত 600 মনে হয় না, 600, এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে আনসার এত নিউটন। বুঝছেন তো, একবারে সহজ। প্রথমে আমি জি দিয়ে ওজনের ইকুয়েশনে গেছি, আর আর গুণ করছি, কাজ শেষ, মান বসাই দিলাম। তারপরে আশা করি পারবেন আপনারা, এগুলোতে আশা করি তেমন করা আমারই কোনো সমস্যা হবে না, আশা করি বুঝছেন। কোনো সমস্যা হলে তো আমি আসি, আমি আবার দেখাই দেওয়ার ট্রাই করব, বা কোনো জায়গায় সমস্যা হলে আমাকে বলবেন, আমি বুঝাই দিব আবার। আচ্ছা, পৃথিবীর পৃষ্ঠ থেকে ব্যাসার্ধের অর্ধেক গভীরতায়, পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে ব্যাসার্ধের অর্ধেক গভীরতায়, পৃষ্ঠ থেকে ব্যাসার্ধের অর্ধেক গভীরতায়, এর মানে কি টোটাল ব্যাসার্ধ আর সমান যদি আর হয়, অর্ধেক গভীরতায় মানে কি এইচ সাইজে, এইচ মানে কত হবে তাহলে আর বাই 2। এই গভীরতায় কি বের করতে হবে, আমার ত্বরণটা লাগবে। তাহলে এইচ গভীরে বা ডি গভীরে যে ত্বরণটা সেটা হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু কত জানি জি, এই যে সূত্রটা আমরা জানি তাই তো। ওকে ডান, যদি জানি এই যে এইচ, এইচ এর জায়গায় কত বসানো যাবে এইচ বাই 2, নিচে হচ্ছে আর আর বাই 2 ইন্টু আর, এটা হচ্ছে কত 2 2 কাটা, তাহলে এখানে থাকে হাফ ইন্টু জি, আর জি এর মান আমরা জানি 9.8, মানে আনসার হচ্ছে কত 4.9, শেষ আনসার। এটা হচ্ছে আমার আনসার, যে অর্ধেক গভীরে জি এর মানও কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। আচ্ছা, পৃথিবীর পৃষ্ঠ থেকে স্বল্প উচ্চতায় এইচ পর্যন্ত উঠলে অভিকর্ণ ত্বরণের মান যা ভূপৃষ্ঠের গভীরতায় নামলে তাই হয়। তাহলে এইচ ও ডি এর মধ্যে সম্পর্ক, খুব সুন্দর একটা প্রশ্ন। আসেন কি বলছে, স্বল্প উচ্চতায়, হ্যাঁ স্বল্প উচ্চতায় যদি আমি এইচ বের করতে চাই, স্বল্প উচ্চতায় যে আমার জি এর মান সেটা বের করার সূত্র হচ্ছে 1 মাইনাস 2h বাই আর ইন্টু হচ্ছে কত জি, আর ডি গভীরে জি ডি ইজ ইকুয়াল আমরা জানি 1 মাইনাস এইচ বাই আর ইন্টু হচ্ছে কত বলেন তো জি, বা ডি গভীরে বলছে তো। ওকে 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 ওকে, ডি যেহেতু গভীরে বলছে আমি এখানে ডি ধরলাম, হ্যাঁ ডি গভীরে। তো বলছে নামলে পর্যন্ত নামলে তাই হয় মানে দুইটাই সমান। তাহলে কি বলছে জিএইচ ইজ ইকুয়াল হচ্ছে কি জিডি, তাহলে এখানে লিখছে 1 মাইনাস 2h বাই আর ইজ ইকুয়াল টু 1 মাইনাস ডি বাই কত আর, ডি বাই কি চাল আর 1 1 কাটা, আর আর কাটা, তাহলে এখানে পাইলাম 2h ইকুয়াল টু কত বলেন তো ডি। এটা হচ্ছে উচ্চতার সাথে কার সম্পর্ক, সম্পর্কটা পেয়ে গেছি, এটা শেষ 2h ইকুয়াল টু ডি, এটা হচ্ছে আমার সম্পর্কটা, এইচ ও ডি এর মধ্যে সম্পর্ক, এটাই চাইছে, এমসিকিউতে আসবে। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের দ্বিগুণ হলে, ভর অপরিবর্তিত থাকলে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুর ওজন কিরূপ পরিবর্তন হবে। আচ্ছা, ভর কনস্ট্যান্ট, ভালো কথা কিন্তু দেখেন, বলছে কি ভরটা যদি কি থাকে অপরিবর্তিত থাকে এবং ব্যাসার্ধ যদি কত করা হয় দ্বিগুণ করা হয়, তাহলে ব্যাসার্ধের সাথে কার সম্পর্ক আছে, এই যে আমার জি এর সাথে, তাহলে ভর কনস্ট্যান্ট কোথা থাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উপরে গেলে, তাহলে ভর কনস্ট্যান্ট থাকবে। তাহলে ভর যদি কনস্ট্যান্ট থাকে তাহলে জি এর সাথে আমার আর এর সম্পর্ক হবে বর্গের, জানি কেমন স্যার ব্যস্তানুপাতিক, সেখান থেকে আমি লিখতে পারবো জি1 বাই জি2 সমান সমান লিখতে পারবো আর2 স্কয়ার বাই কত স্কয়ার আর1 স্কয়ার, এটাই তো নাকি। তাহলে বর্তমানের সাথে দ্বিগুণ করছে, আমি কি লিখতে পারি কিনা আর1 সমান সমান আর1 সমান সমান আর আর2 সমান সমান লিখতে পারবো 2r, এটা কি লিখতে পারি। তাহলে ওজনের কিরূপ পরিবর্তন হবে, তাই তো। তাহলে ওজন আনার জন্য একটা কাজ করব, এখানে একটা এম দিয়ে দিব, এখানে একটা কি দিয়ে দিব এম দিয়ে দিব, ভালো কথা। তাহলে আমি এখানে লিখতে পারবো W1 বাই W2, আর এই জায়গায় থাকবে R2, মানে এখানে থাকবে 4r স্কয়ার, নিচে হচ্ছে আর স্কয়ার, এটা কাটা কাটা যদি হয় তাহলে আমি এই জায়গায় বের করতে পারবো যে W1 ইজ ইকুয়াল টু 4 কত 4W2। ওজনের কিরূপ পরিবর্তন হবে, তাই তো। তাহলে পরিবর্তন কিরূপ পরিবর্তন হবে, আচ্ছা পরিবর্তন মানে ডেল ডাব্লিউ,
সমান সমান লিখতে পারি, পরিবর্তন মানে পার্থক্য, বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে। তাহলে কি করতে পারবো, আগে ওজন ছিল W1, তো আমি লিখতে পারবো পরিবর্তিত ওজন W প্রাইম, ধরে নিলাম এটা আর কি। তাহলে এখানে লিখতে পারবো W2 মাইনাস কত, এই W2 মাইনাস W1 না, W1 মাইনাস হচ্ছে কত W2। তাহলে W1 কত পাইলাম 4, W2 মাইনাস এখানে কত হবে W2, তাহলে পরিবর্তন হবে 3W। এটা হচ্ছে আমার পরিবর্তনটা, ঠিক আছে, এটা আমার পরিবর্তন। এখানে আর ইয়ে ধরা দরকার নেই, এটার দরকার নেই, পরিবর্তন, ঠিক আছে, পরিবর্তনটা হবে এতটুকু। এর মানে কি আমার ব্যাসার্ধ বাড়লে জি এর মান কমবে, ঠিক আছে, ব্যাসার্ধ বাড়লে জি এর মান কমবে, পরিবর্তন হবে এতটুকু, ভালো কথা, জি এর মান কমলে ওজনও কমবে। যাই হোক, এটুকু আমরা তাহলে আশা করি বুঝতে পারছি, না বুঝলে টেনশন করার কিছু নাই, আবার বলবেন, আমি আবার দেখাই দিব, কেমন, ছোট্ট ভিডিও দিয়ে। আসেন এরপরে আমরা ঘূর্ণন জনিত কারণে ত্বরণ পড়বো। কি কারণে? ঘূর্ণন জনিত কারণে। ওকে, ঘূর্ণন জনিত কারণে ত্বরণ পড়বো। এখন আমরা জানি যে পৃথিবী ঘুরে ঘুরে, তো পৃথিবী যখন ঘুরে একটু খেয়াল করেন, এই ঘূর্ণন জনিত কারণে অভিকর্ষজ ত্বরণের মান চেঞ্জ হইতে পারে। তো অভিকর্ষজ ত্বরণের মান কিভাবে চেঞ্জ হয়, আসেন ধরে নিলাম এটা হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, বুঝছেন তো, আর তাহলে পৃথিবীর পৃষ্ঠে যদি কোনো একটা বস্তু থাকে, সেটাও তো পৃথিবী ঘুরার সাথে সাথে ঘুরবে না? অবশ্যই ঘুরবে। তাহলে এখানে যদি একটা বস্তু থাকে, এই বস্তুটা তো পৃথিবীর সাথে সাথে ঘুরবে, তাহলে সেও একটা কক্ষপথ একটা ক্রিয়েট করে নিল, সেটা হচ্ছে ওই বস্তুটা যে ঘুরতেছে এটা আমার কল্পিত একটা কক্ষপথ, ঠিক আছে। এখানে যে বস্তুটা আছে এখানে, এই বস্তু এখান থেকে এখানে যে বস্তুটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আমার কত, আর বস্তুটার যে কক্ষপথ সৃষ্টি করছে সেটার ব্যাসার্ধ হচ্ছে এটা, আর এটা হচ্ছে পৃথিবীর যে অক্ষে ঘুরে আর কি এটা। তো এখানে যে বস্তুটা আছে, এই বস্তুটা তো পৃথিবী থেকে ছিটকে পড়ে যেতে চাইবে না, অবশ্যই পৃথিবী থেকে ছিটকে পড়ে যেতে চাইবে। এখন পৃথিবী থেকে ছিটকে পড়ে যেতে চাইবে কেন? কেন্দ্র বিমুখী বলের কারণে। কি বলের কারণে? কেন্দ্র বিমুখী বল, সে সিএফ, কেন্দ্র বিমুখী বলকে এফসিএফ বলা হয়। তাহলে এই অ্যাম্বরে যে বস্তুটা, সেটাকে পৃথিবী কি করবে, নিজের দিকে কি আকর্ষণ করবে না, করে রাখবে তো নাকি? আচ্ছা, সেই আকর্ষণ বল বা আমরা যেটাকে মহাকর্ষ বলি, সেটা হচ্ছে জি ইন্টু এম এম ডিভাইডেড বাই কত, স্কয়ার, আর স্কয়ার, ঠিক আছে। ওকে, তাহলে এই যে বাইরের দিকে যে বলে, সে কি করবে, এই যে বস্তুটা যে আছে পৃথিবীর পৃষ্ঠে, এ তো ঘুরতেছে, পৃথিবী তো ঘুরতেছে অনবরত, সে বাইরের দিকে ছিটকে পড়ে যেতে চাইবে তো নাকি? তো পৃথিবী থেকে বাইরে পড়ে যেতে চাইবে কোন বলের কারণে? কেন্দ্র বিমুখী বলের কারণে। তো আমরা কেন্দ্র বিমুখী বল একটা সূত্র জানি যে এফসি এফ, আমি এখানে এফসি লিখলাম, সেই সূত্র কি লিখতে পারবি, এমবি স্কয়ার বাই কত বলেন তো, আর এমবি স্কয়ার বাই আর, সেটা হচ্ছে কি, আরটা হচ্ছে এই যে তার যে ব্যাসার্ধ আছে সেটা, ঠিক আছে। আচ্ছা, যে ব্যাসার্ধ আছে সেটা, তো ব্যাসার্ধ যদি থাকে, আমি এই জায়গায় কি লিখতে পারবো, এখানে যে ব্যাসার্ধটা আছে আমি যদি সেটা লিখি, তাহলে আবার আমরা একটা কৌণিক বেগের সাথে রৈখিক বেগের সম্পর্ক বি ইজ ইকুয়াল টু কি জানি, ওমেগা, বি ইজ ইকুয়াল টু কি জানি, ওমেগা। তো আমি যদি মানটা এখানে ইনপুট করি, তাহলে এখানে থাকলো এম ওমেগা আর হোল স্কয়ার ডিভাইডেড বাই কত, আর, তাহলে আলটিমেট আমি এখানে পাইলাম এম ওমেগা স্কয়ার কত, আর। আচ্ছা, তাহলে এই যে বাইরের দিকে একটা বল কাজ করে, সে বলটা আমি পাইলাম কি, এম ওমেগা স্কয়ার আর। আচ্ছা, যখন ঘুরতেছে এই বস্তুটা এই জায়গায় আছে না, এই জায়গায় আছে, তাহলে এটা একটা আমার, ধরেন এগুলো হচ্ছে আমার একটা মেরু, এগুলা মেরু, তাহলে এটা হচ্ছে কি অঞ্চল, এটা হচ্ছে আমার বিষুব অঞ্চল, এটা আমরা জানি অলরেডি, এটা হচ্ছে আমার কি অঞ্চল, বিষুব অঞ্চল, আর এই অঞ্চলের নাম আমরা বলি হচ্ছে কি অঞ্চল, মেরু অঞ্চল। এই অঞ্চলের নাম কি অঞ্চল, মেরু অঞ্চল। তাহলে এটা হচ্ছে বিষুব অঞ্চল, এটা হচ্ছে কি অঞ্চল, মেরু অঞ্চল। তো বিষুব অঞ্চল, এই যে বস্তুটা যে আছে, সেই বিষুব অঞ্চলের সাথে মেরু অঞ্চলটা, এই যে এই জায়গাটা একটা কোণ করে আছে কিনা, এই কোণ একটা আছে কিনা, সে কোণের নাম আমরা ধরি হচ্ছে কি বলেন তো, ল্যামডা। ল্যামডা মানে কি, অক্ষাংশ, আমরা যেটাকে বাংলায় বলি, এখানে অক্ষাংশের কোণটা হচ্ছে আমরা বলি হচ্ছে ল্যামডা, বা এটাকে বলি অক্ষাংশ। তাহলে এই যে বস্তুটা আছে এই বিষুব অঞ্চলের সাথে, সেটা কি একটা ল্যামডা কোণ করে আছে, যেটাকে আমরা বলবো অক্ষাংশ। তো এটা যদি ল্যামডা হয়, এটা তো আমার ল্যামডা, তাই না? এখন ভেক্টরের উপাংশ সূত্র অনুসারে এই যে কেন্দ্র যে বিমুখী বল আছে, তার একটা উপাংশ থাকবে, সেটিকে এম ওমেগা স্কয়ার আর, এম ওমেগা স্কয়ার আর, এম ওমেগা স্কয়ার আর, এই জায়গায় কি ঠিক লিখেছি, আচ্ছা দাঁড়ান,
এম ওমেগা স্কয়ার আর হ্যাঁ কজ ল্যামডা, আর কি ল্যামডা, কজ ল্যামডা, এটা লেখা যায়। ওকে, ভালো কথা, এটা লিখলাম। এখন এখানে যখন আছে বস্তুর এখন বাইরের দিকে একটা কেন্দ্রবিমুখী বলের উপাংশ আছে কিনা, সেটা কার বিপরীতে কাজ করতেছে, কেন্দ্রমুখী বলের বিপরীতে না? একটু বুঝেন আমার কথা। তাহলে এই জায়গায় যে অ্যাম্বারের বস্তুটা আছে সেটা ঘুরবে, পৃথিবী ঘোরার সাথে সাথে সেও তো ঘুরবে। তো তার এই বস্তুটাকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করতেছে, এখন আকর্ষণ না করলে সিটকে পড়ে যাইত, ঠিক আছে না? তো এখন কত হচ্ছে, বাইরের দিকে তো তার একটা কি কাজ করে, একটা কেন্দ্র বিমুখী বল কাজ করে না? অবশ্যই করে। আচ্ছা, যদি কেন্দ্র বিমুখী বল কাজ করে, তাহলে যদি কেন্দ্র বিমুখী বল ওইদিকে কাজ করে, সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো একটু খেয়াল করেন। এখানে আমি কেন্দ্র বিমুখী বলের এই যে দিকে কাজ করে কেন্দ্র বিমুখী বল, আর দিকে কাজ করে কেন্দ্র বিমুখী বল একটা উপাংশ। এখন আমার কাছে কোনটা বড়, মানে বড় কোনটা, কেন্দ্রমুখী বল নাকি কেন্দ্র বিমুখী বলে যে উপাংশ সেটা? অবশ্যই কেন্দ্রমুখী বলটা। কারণ কি, কেন্দ্রমুখী বল যদি বেশি না হইতো আমরা তো বাইরে থেকে ছিটকে পড়ে যাইতাম, তাহলে তো আমরা পৃথিবীর পৃষ্ঠে থাকতে পারতাম না, পৃথিবীর পৃষ্ঠ থেকে বাইরে ছিটকে পড়ে যাইতাম, তাহলে কি এখানে আমরা থাকতে পারতাম না যদি এটা বড় হইতো। এর মানে কি বোঝাচ্ছে, এটা বড়। এখন কতটুকু বড়, মানে কি, কেন্দ্রমুখী বল থেকে আমরা বাইরেটা বিয়োগ করে দিলে তো পেয়ে গেছি। আর তাহলে আমরা বলতে পারবো যে লব্ধি বল, এই জায়গায় আমরা একটা তাহলে কি পাবো, একটা পাবো কি লব্ধি বল। সেই লব্ধি বলটা আমরা বলতে পারি, লব্ধি বলটা বা এফ সমান সমান এখানে আমরা লিখতে পারবো সেটা এম জি ল্যামডা। এম জি ল্যামডা অক্ষাংশে যে লব্ধি বলটা সেটা হবে এই কেন্দ্রমুখী যে বলটা আছে সেটা কত, জি এম এম ডিভাইডেড বাই কত স্কয়ার, আর স্কয়ার মাইনাস কেন্দ্র বিমুখী বলের যে উপাংশ সেটা হচ্ছে কত, এম ওমেগা স্কয়ার আর কত কস ল্যামডা। উভয় পক্ষ থেকে কি কি কাটাকাটি চলে যায়, এম 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 কাটাকাটি যদি চলে যায়, আমি এই জায়গায় কি লিখতে পারবো, এই জায়গায় আমি লিখতে পারি, আর এখানে কি লিখতে পারি আমি তাহলে, ঠিক আছে, এখানে হ্যাঁ লিখতে পারি। তাহলে এই জায়গায় আমি লিখতে পারবো জি ল্যামডা, এখানে হইল জি এম বাই কত স্কয়ার আর স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার আর কজ ল্যামডা। এখন একটু খেয়াল করেন স্যার, একটু খেয়াল করেন, আমি যদি এটার একটা লম্ব টানি, এই আর এর একটা উপাংশ এদিকে থাকবে কিনা, এই যে আর এই আর একটা উপাংশ এদিকে থাকবে, সেই উপাংশটা হচ্ছে আর কজ ল্যামডা কিনা। তো আর কজ ল্যামডা আবার কি, এই আর কজ ল্যামডাটা আবার কি, এই যে এটা সমান্তরাল না? তাহলে আমি এই জায়গায় আর ইজ ইকুয়াল টু লিখতে পারবো আর কি ল্যামডা, কজ ল্যামডা লিখতে পারি না? তাহলে এই আর এর জায়গায় এই জায়গায় লিখতে পারবো কি আর কজ ল্যামডা। আর এটাকে আমি কি চেনা লাগে না, এটা কি চেনা লাগে না? হ্যাঁ অবশ্যই লাগার কথা। জি ইকুয়াল টু আমরা জানি জি এম বাই কত স্কয়ার আর স্কয়ার, পৃথিবীর পৃষ্ঠে জি মান বের করার সূত্র। তাহলে আলটিমেট আমি এখানে কি সূত্রটা লিখতে পারবো, সেটা লিখতে পারবো জি ল্যামডা ইজ ইকুয়াল জি মাইনাস এই যে ওমেগা স্কয়ার আর এর জায়গায় লিখতে পারবো আর কজ ল্যামডা, আর আগে থেকে একটা কজ ল্যামডা রয়ে গেছে এই জায়গায়, সে হলো এটা। তাহলে জি ল্যামডা ইজ ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। এই যে এই সূত্র হচ্ছে আমার কি বের করার সূত্র, ল্যামডা ডিগ্রি অক্ষাংশে জি এর মান, মানে ঘূর্ণন, পৃথিবী তো ঘুরে, পৃথিবী তো স্থির নাই। তাহলে এই পৃথিবীর পিছনে যে বস্তু আছে, ধরুন আমরা আছি, আমরা ঘুরতেছি পৃথিবীর সাথে সাথে, এই যে আমরা যে অক্ষাংশে আছি সেই অক্ষাংশকে আমরা কি ধরছি, ল্যামডা। তো এই ল্যামডা ডিগ্রি অক্ষাংশে আমার জি এর মান যে বের করার সূত্র সেটা হচ্ছে এটা। এখন তোমাদের কাছে এই জায়গায় একটা মান অজানা আছে, সেটার নাম হচ্ছে কি ওমেগা। এখন ওমেগা কি, ওমেগাকে বলা হয় কৌণিক বেগ। ওমেগা কি বলা হয়, কৌণিক বেগ। আচ্ছা, ওমেগা মানে হচ্ছে কি বেগ, কৌণিক বেগ। এই ওমেগার পরিবর্তে একটা সূত্র লিখতে পারবো, সেই ওমেগা সমান সমান আপাতত আমরা লিখে রাখবো 2πn/t। এটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যায় তোমরা পড়ার কথা। এই সূত্রটা আমরা জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু 2πn/t। টি হচ্ছে কি পর্যায়কাল, সে কয়বার মানে কত সময় পর পর ঘুরতেছে একবার, এই যে এটা হচ্ছে তার কি বার, পর্যায়কাল। এনটা হচ্ছে কি সংখ্যা, ঘূর্ণন সংখ্যা, কয়বার ঘুরতেছে সেটা। তাহলে সেখানে আমরা পর্যায়কালটা পেয়ে যাই। এখানে আরো কিছু একটা কথা বলে দিই, বিষুবীয় অঞ্চলে ল্যামডার মান হচ্ছে কত ডিগ্রি জানেননি, 0 ডিগ্রি। আর মেরু অঞ্চলে এই ল্যামডার মান হচ্ছে কত ডিগ্রি জানেন, 90 ডিগ্রি। তাহলে বিষুবীয় অঞ্চলে ল্যামডার মানটা মানে অক্ষাংশের মানটা হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি। আর মেরু অঞ্চলে ল্যামডার মানটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। আশা করি ডেরিভেশনটা লাগবে না, সূত্রটাই লাগবে, জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা।
তো এখানে বিষুব অঞ্চলের ল্যামডার মান 0 আর মেরু অঞ্চলের ল্যামডার মান হচ্ছে কি 90 ডিগ্রি। আর ওমেগাটা কত? ওমেগাটা আমরা যদি ডিরেক্ট দেওয়া থাকলে তো ভালো, না দেওয়া থাকলে আমরা এই সূত্র দিয়ে বের করবো 2π/n/t। টি মানে পর্যায়কাল, কত সময় পর পর ঘুরতেছে এটা। আর এনটা হচ্ছে কি কয়বার ঘুরতেছে, মানে ঘূর্ণন সংখ্যা। তাহলে আশা করি আমরা এখানে ওমেগার মানটা এখানে বের করে এখানে বসাই দিব, তাহলে হয়ে গেছে। আর ওমেগার নাম কি? ওমেগার নাম হচ্ছে কৌণিক বেগ। আচ্ছা আমি লিখে দিলাম, ওমেগার নাম হচ্ছে কৌণিক বেগ। যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে, তার একটা কি বেগ থাকবে? অবশ্যই কৌণিক বেগ থাকবে। তাহলে এটা আশা করি আমরা বুঝছি, পারবো। না বুঝলে আবার ভিডিওটা একটু দেখবেন, তারপর না বুঝলে আমি আছি, আমাকে ইনবক্সে মেসেজ দিয়েন, বা হচ্ছে যেটা পারবেন না আমাকে বললেন, কোনো সমস্যা না, আমি একবার দেখাই দিব। আসেন একটু ম্যাথে যাই। তাহলে ম্যাথে কি বললো? ম্যাথে বলছে যে পৃথিবীর আর্নিক গতির জন্য, তাহলে পৃথিবীর কোন গতির জন্য? আর্নিক গতির জন্য। আর্নিক গতি আর বার্ষিক গতি বুঝেন তো? আর্নিক গতি হচ্ছে যার কারণে দিন রাত্রি হয়, আর বার্ষিক গতির কারণে বছর হয়। কত ডিগ্রি অক্ষাংশে? 60 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণের মান কত কমে? তাহলে এটা হচ্ছে আমার কি ল্যামডা। এটা হচ্ছে ল্যামডা। এখন আর্নিক গতি মানে কি? যদি দিন রাত্রি হয়, তো একবার দিন রাত্রি হতে আর্নিক গতির কারণে তো দিন রাত্রি হয়, তাহলে পৃথিবীর আর্নিক গতির জন্য 60 ডিগ্রি অক্ষাংশে। এখন আর্নিক গতির কারণে এই জায়গায় আমি কি পেয়ে যাবো বলতো? পর্যায়কাল পাবো। আর্নিক গতির কথাটা বলার কারণে আমি এখানে পর্যায় পাবো। এখন বলতো দিন রাত্রি হতে অবশ্যই কত ঘন্টা সময় লাগবে? একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা, 24 আওয়ার। তাহলে 24 আওয়ার মানে হচ্ছে 86,400 সেকেন্ড। ঠিক আছে। ইভেন ল্যামডার মানটা কত দেওয়া আছে বলেন তো? 60 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রি অক্ষাংশে জি এর মান, তো আমরা কি সূত্র পড়ছিলাম 60 ডিগ্রি অক্ষাংশে? যে জি ল্যামডা ইজ ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার কি পড়ছিলাম? ল্যামডা। তাহলে জি ল্যামডা ইজ ইকুয়াল জি মাইনাস, ওমেগার পরিবর্তে লিখতে পারবো 2π/n/t হোল স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। ঠিক আছে তো নাকি? তাহলে এই যে জি ল্যামডাটা, জি এর মান আমি জানি 9.81 মাইনাস এই যে পায়ার 2 ইন্টু 3.1416, কিছু নাই, মানে আর্নিক গতি না, তাহলে কয়বার ঘুরে? একবার ঘুরবে। টি এর মান হচ্ছে 86,400 ইন্টু আর হচ্ছে 6.4 ইন্টু 10⁶ পৃথিবীর ব্যাসার্ধ আমি জানি। কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি এখানে হবে কি হোল স্কয়ার। এই যে সবগুলা মান আমি পাইছি, দেখেন সবগুলা মান এই জায়গায় আছে। এই জায়গায় আসলে যে মানটা পাবা সেটা হচ্ছে আমার জি এর মান, মিটার পার কত স্কয়ার? সেকেন্ড স্কয়ার। বুঝছেন আপনারা? আগে খুব ভালো করে দেখবেন কি কি দেওয়া আছে, প্রশ্ন না বুঝলে আমারে বলবেন, আবার বুঝিয়ে দিছি, তারপরও কোনো সমস্যা নেই, আমি এখানে পেয়ে যাবো, টেনশন করার কিছু নাই। আসেন, তারপরে বলছে কি আর্নিক গতির কারণে বিষুব অঞ্চলে অভিজ্ঞতা ত্বরণের মান কত? আচ্ছা বিষুব অঞ্চলে আমি অলরেডি পড়াইছিলাম, বিষুব অঞ্চলে ল্যামডার মান জানি কত? অক্ষাংশটা কত ডিগ্রি? বিষুব অঞ্চলে ল্যামডার মান হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি যদি হয় অভিজ্ঞতা ত্বরণ হবে জি ল্যামডা ইজ ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার কত? ল্যামডা। ইভেন কি বলছে? আর্নিক গতি বলছে, তাই না? তাহলে এখানে লিখতে পারবো জি মাইনাস ওমেগা স্কয়ার পরিবর্তে এখানে লিখতে পারবো 2π/t হোল স্কয়ার ইন্টু হচ্ছে আর কস কত? 0 ডিগ্রি। এখানে কস 0 কত? হোল স্কয়ার। ঠিক আছে। তাহলে এখানে লেখা যাবে জি মাইনাস 2π 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই এটা হবে কত? 86,400। কারণ আর্নিক গতি না, আর্নিক গতির কারণে দিন রাত্রি হয়, তো দিন রাত্রি হইলেই আমার কত ঘন্টা সময় পর পর হবে? অবশ্যই 24 ঘন্টা পর পর। আর 24 ঘন্টার পর পর যদি হয় তাহলে এখানে পর্যায়কাল হবে 86,400। আর আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁶ কত? 6। cos 0 ডিগ্রির মান 0, সরি কি 0 ডিগ্রির মান 1, সরি 0 ডিগ্রির মান 1 এখানে বসাবেন। আর জি এর মান তো 9.8, এখান থেকে যেটা পাবেন সেটা হচ্ছে আমার আনসারটা। তাহলে এখান পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা হবে না। এটা তো 6 পয়েন্ট, আচ্ছা কিলোমিটার থেকে মিটারে নিচ্ছে, ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোনো সমস্যা নাই। এরপরে আরেকটা আছে, কোন ব্যক্তির কৌণিক গতিবেগ কত হলে একজন ব্যক্তি তার শূন্য ওজন অনুভব করবে? এগুলো একটু ট্রাই করবেন আপনারা। 76 ডিগ্রি অক্ষাংশে জি এর মান কত? ভেরি ভেরি একবারে সেম প্রশ্ন। 76 ডিগ্রি অক্ষাংশে জি এর মান চাইছে। হ্যাঁ, এটা এসডব্লিউ। নিরক্ষীয় রেখা অভিকর্ষ ত্বরণের মান 0 হতে হলো বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে গিয়ে ক্রমশ বৃদ্ধি পায়। আচ্ছা এগুলো একটু দেখবেন আপনারা। হ্যাঁ, কোন কারণে পৃথিবীর আবর্তন বন্ধ হলে নিরক্ষীয় রেখায় অবস্থিত কোন বস্তুর ওজনের কিরূপ পরিবর্তন হবে? ঠিক আছে, এগুলো আমি একটু আপনাদের করতে দিই। এই যে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান কত, এটা আপনারা এগুলো আপনাদের এসডব্লিউ। না পারলে আমি একটু দেখাই দেওয়ার ট্রাই করবো, টেনশন করার কিছু নাই। শেষে দিয়ে আমি 3টা ম্যাথ আপাতত স্কিপ করলাম। ঠিক আছে, আপনারা এগুলা করার ট্রাই করেন, এই যে এগুলা করার ট্রাই করেন। এই যে কোশ্চেনটা
এই যে কোশ্চেনটা করার ট্রাই করেন, না পারলে আমি দেখাই দিব, টেনশন করার কিছু নাই। এটা তো আমি করে দিছিলাম। হ্যাঁ, এখান দিয়ে যেটা পারবেন না আমার জন্য একটু রেখে দিয়েন। এটা আছে, এই যে এটা আপনাদের জন্য রাখছি, এই যে এই কোশ্চেনটা আপনাদের জন্য রাখছি, আপনারা একটু ট্রাই করেন এটা। হ্যাঁ, এই কোশ্চেনটা আপনারা একটু ট্রাই করেন, না পারলে আমি দেখাই দিব, চিন্তা করার কিছু নাই। এই হচ্ছে আমাদের আজকের যে লেকচারটা সেটা। ইভেন মোটামুটি আমি চেষ্টা করছি জি এর মান সব যা যা আছে সবকিছু একটু শেষ করার জন্য। হ্যাঁ, আপনারা একটু দেখেন, যদি কোনো সমস্যা হয় তো আমাকে বললেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এখান পর্যন্ত থাকবে। কারো কোনো যদি প্রবলেম হয়ে থাকে, আমার ক্লাসটা হচ্ছে ইউটিউব চ্যানেলে থাকবে, আমার হচ্ছে ফেসবুক পেজে থাকবে, যেখানে থাকবে আপনারা একটু কমেন্টস করলেন, তাহলে আমি হচ্ছে আমার যে জায়গায় ভুল আছে বা যে জায়গায় আমি ভুল করেছি, হয়তো বা আমি তো একটু ক্লাস নিলাম, হয়তো ভুল ভুল ভ্রান্তি থাকতে পারে, যে জায়গায় ভুল হয়েছে ভুল হইতে পারে, ওটা আমাকে ধরাই দিলে হবে। ঠিক আছে, আমি পরবর্তীতে যখন ভিডিও করব ওই ভুল জায়গাটা আমি একটু বলে দিব আর কি। ঠিক আছে, তাহলে একটু ভালো করে দেখেন ভিডিওটা, যদি কারো উপকার আসতে পারে, বিশেষ করে এসএসসি 26 বা 27 যারা আছে তাদের উপকার হইতে পারে জিনিসটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।